পিকনিকের জন্য একটা আলিশান বাংলোয় এসেছে তুর। বাংলোর পিছনে একটা মেয়ের সাথে একটা ছেলেকে ধস্তাধস্তি করতে দেখে দাঁড়িয়ে গেল ও। ছেলেটি মেয়েটির বিভিন্ন গোপন অঙ্গে নিজের বিশ্রী হাতের বিশ্রী ছোঁয়া লিপটে দিচ্ছে। মেয়েটির মুখ কালো কাপড়ে বাঁধা, হাতেও দড়ি ঝুলছে, হয়তো হাত দড়ি দিয়ে বাঁধা ছিল। বাঁধন খুলে যাওয়াই এই অবস্থা। তুরের সারা শরীর শিউরে উঠল এটা দেখে। বাংলোর পিছনে জঙ্গল, দিনের বেলাতেও এদিকটায় কেউ আসে না। কথিত আছে এইদিকে ভূত আত্মার বাস, কিন্তু তুর নিজের কৌতূহল মেটাতে এদিকে ঘুরতে এসেই এমন একটা দৃশ্য অবলোকন করল। কিছুক্ষণ পর আরেকজন আগন্তুক এসে মেয়েটির পা শক্ত করে চেপে উঁচু করে ধরল। এরপর দুজন মিলে মেয়েটিকে তুলে নিয়ে গেল জঙ্গলের ভেতর। তুরের হাত পা থরথর করে কাঁপছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, হৃদস্পন্দন দ্রুত গতিতে ছুটছে। ও বড় বড় পা ফেলে বাংলোয় ফিরে আসে। বাংলোর ভিতরে বসে আড্ডা দিচ্ছে তারিন, তিশান আর তুরের মা বাবা, তিশানের মা বাবা, চাচা চাচি সহ আরও দুটো ভাই এবং একটা বোন। মূলত ফ্যামিলি প্রোগ্রাম এটা। তুর কাউকে কিছু না বলে নিজেকে জন্য যে ঘরটি ঠিক করা হয়েছিল সে ঘরে চলে যায়। মিরন তিশানের বন্ধু, রিমি রাফি তিশানের চাচাতো ভাই বোন। তিশান তারিনের স্বামী, 1 মাস হয়েছে ওদের বিয়ে। আর তুর হলো তারিনের ছোট বোন। ঘণ্টাখানেক পর দরজায় কড়াঘাতের শব্দ পেয়ে তুর দরজা খুলে দিল। তারিন আর তিশান সন্দিহান দৃষ্টিতে ওকে ঘুরে ঘুরে দেখছে। তুরের চোখে মুখে ভয়ের ছাপ এখনো স্পষ্ট। কি হয়েছে তোর? আমরা ঘুরতে যাব, তোর মনে নেই? রেডি হসনি কেন? তারিনের কথা নিশ্চুপ থেকে শ্রবণ করল তুর। সচক্ষে দেখা ভয়ানক ঘটনার রেশ এখনো কাটেনি। তুরের চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। হঠাৎ বিনা মেঘে বর্ষণ হওয়ায় তিশান তারিন দুজনেই হতভম্ব। তারিন ভিতরে এসে তুরকে জড়িয়ে ধরে। তুর এবার শব্দ করে কেঁদে ওঠে। তিশান তুরের কান্না দেখে তারিনকে নিচু স্বরে বলে, ওকে খাটে বসাও তারিন। তারিন তুরকে নিয়ে খাটি বসিয়ে দিল। তিশান পানি এনে তুরকে খাইয়ে দেয়। তুর পানি খেয়ে কিছুটা শান্ত হয়। তিশান জিজ্ঞেস করে, কি হয়েছে তোর? কাঁদছো কেন? ভালো লাগছে না ঘুরতে? তুর তিশানের দিকে এক নজর তাকিয়ে মাথা নত করে বসে থাকে। ইতিমধ্যে রিমি, রাফি ও মিরনও ঘরে চলে এসেছে। তুরকে কাঁদতে দেখে সবাই বিস্মিত। মিরন দরজা লাগিয়ে দিল। বাড়ির বড়রা এভাবে তুরকে দেখলে চিন্তায় পড়ে যাবে সেজন্য। তুরকে ঘিরে বসে আছে সবাই। তুর এবার সবার উপস্থিতিতে একটু সাহস পায় কথা বলার। আমি বাংলোর পেছনে গিয়েছিলাম, ওখানে দুটো লোক একটা মেয়েকে জোর করে তুলে নিয়ে গিয়েছে। মেয়ের শরীরে হাত দিচ্ছিল, মেয়েটার মুখ বাঁধা ছিল। তুর তুতলিয়ে কথাগুলো বলতেই সবাই চকিত দৃষ্টিতে তুরের দিকে তাকায়। তারিন চোখ রাঙিয়ে বলে, তুই গিয়েছিলি কেন ওখানে? জানিস না সবাই বলেছে ওখানে খারাপ কিছু আছে, ভূত আছে। যা দেখেছিস ওসব তোর মনের ভুল। সারাদিন ক্রাইম পেট্রোল দেখে দেখে আজ তোর এই অবস্থা। তুর আর কিছু বলল না, কারণ তারিন কিছু শুনবেই না, বরং চিল্লাবে, রাগ করবে। তারিন তুরকে তৈরি করে দিল। এরপর সকলে মিলে ঘুরতে বের হয়। সন্ধ্যার কিছুক্ষণ পূর্বে সবাই ফিরে আসে বাংলোয়। 3 দিনের জন্য ঘুরতে এসেছে ওরা। তারিনের বিয়ের 1 মাস পূর্ণতার উপলক্ষে রাতে সবাই খেয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু তুরের চোখে ঘুম নেই। পাশে রিমি কাঁথা মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। জানালা খোলা, বুনো ভারী বাতাস আসছে জানালা দিয়ে। সেই সাথে ভেসে আসছে শুভ্র বেলি ফুলের তীব্র ঝাঁঝালো সুগন্ধ। বাইরে শুকনো গাছের ডাল ভেঙে পড়ায় মর্মর আওয়াজ কানে যেতেই উঠে বসে তুর। জানালার কাছে গিয়ে দাঁড়াই ও। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, তবুও জঙ্গলের দিকটা কিছুটা আলোকিত দেখাচ্ছে। একটা হারিকেন দেখা যাচ্ছে, কেউ সেটা ধরে নিয়ে হেঁটে যাচ্ছে জঙ্গলের ভিতর। ভয়ে তুরের চোখ স্বয়ংক্রিয়ভাবে আবদ্ধ হয়ে আসে। হাত থেকে ওটা গড়িয়ে পড়ে মেঝেতে। বেশ কিছুক্ষণ এভাবে কেটে যাওয়ার পর তুর চোখ মেলে তাকায়। ওড়না ভালো করে বুক সহ কোমরে পেঁচিয়ে নেয়। ফোন হাতে বেরিয়ে পড়ল ঘরের বাইরে। এবার 2-3 জনের দেখা মিলল তুরের। তারা কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছে জঙ্গলের দিকে। তুর ওদের অনুসরণ করছে, ফোনে নোট করছে দিক নির্দেশনা। কত পা কোন দিকে যাচ্ছে সবকিছু নোট করে নিচ্ছে, যেন ফেরার পথে কোনো অসুবিধে না হয়। ওদের অনুসরণ করতে করতে তুর পৌঁছে গেল এক পোড়ো বাড়ির কাছে। ওখানে বেশ কয়েকটা লোক আছে, কিন্তু সবাই বাড়ির ভিতরে। তুর বাড়ির পিছনের সব জানালাগুলোর কাছে গিয়ে জানালা খোলার চেষ্টা করলো, কিন্তু সবগুলোই বন্ধ। একটি মাত্র জানালা শুধু খোলা, হয়তো লাগাতে ভুলে গেছে, না হলে এটা লাগেই না ভেবে তুর উকি দিল জানালার ফাঁকে।
ভেতরে প্রায় 10-12টা মেয়েকে বেঁধে রাখা হয়েছে। সবার শরীরে কালশিটে দাগ, কপাল গাল থেকে এখনো তরল রক্ত গড়িয়ে পড়ছে। সবার হাত পা বাঁধা, কারোর শরীরের কাপড় ঠিক নেই। ভয়ে অসাড় হয়ে আসলো তুরের পা। তবুও হৃদয়ে মনোবল জুগিয়ে কয়েকটা ছবি তুলে নিল ও। পিছনে কারোর আসার শব্দ শুনতেই বসে পড়ল তুর। তুরের বুক ধক করে উঠল। গোপনে ও শুনতে লাগলো তাদের কথা। 7 দিনের মধ্যে ডেলিভারি দিতে হবে 25টা মেয়ে। এখন 23টা জোগাড় করা হয়েছে। জলদি আরও 2টো ম্যানেজ করা শুরু কর, না হলে বস আমাদের ছাড়বে না। আর 2টি মেয়ে জোগাড় করা হয়ে গিয়েছে, জামালের কাছে আছে বাকি 2টো। কালই আনা হবে ওদের, টেনশন করিস না। কণ্ঠস্বর ক্ষীণ হতেই তোর বুঝলো ওরা চলে গিয়েছে। দ্রুত পায়ে ধপ ধপ শব্দের সঙ্গে ও ফিরে আসে বাংলোয়। ফোন চালু করে ছবিগুলো এক নজর দেখে ও দিশেহারা হয়ে যায়। কি করবে ও? কিভাবে করবে? কিভাবে বাঁচাবে মেয়েগুলোকে? সব জেনে শুনেও চুপ করে থাকা সম্ভব না তোরের পক্ষে। সকাল হতেই তোর ওদের 5 জনকে ডেকে সবটা জানায়, কিন্তু কেউ বিশ্বাস করে না। সবাই ভাবে তোর স্বপ্ন দেখেছে, কিন্তু তোর তখনই সবাইকে অবাক করে দিয়ে ফোন বের করে ছবিগুলো দেখালো। ছবি দেখে সবাই বিস্ময়ে কিং কর্তব্য বিমূঢ়। তিশান, মিরর, রাফি একে অপরের দিকে চাওয়াচাই করল। তোর অশান্ত দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে নিজের নখ খুঁজতে খুঁজতে ছটপট করছে। তিশান তোরের কাঁধে হাত রেখে কোমল কণ্ঠে বলল, চিন্তা করো না তোর, আমার এক বন্ধু আছে, আগে এসআই ছিল, কিন্তু মিশন বীরত্বের সাথে কমপ্লিট করায় প্রমোশন পেয়ে পুলিশ কমিশনার হয়েছে। আমি ওকে জানাচ্ছি সবটা, ও চলে আসবে এখানে, ও বাঁচাবে ওদের। তোর কেঁদে উঠল তিশানের কথায়। এই ঘটনায় মানসিকভাবে একটা মারাত্মক ধাক্কা খেয়েছে তোর। সেটা বুঝতে পেরে তারিন তোরের কাছেই বসে থাকে। তিশান তারিনকে নিষেধ করে বাবা মাকে এই ঘটনা জানাতে। যথারীতি তিশান তার বন্ধুকে বলে এবং ঘন্টা 3 মধ্যেই তার বন্ধু এসে হাজির। বাড়ির সবাইকে তিশান বলে ওর বন্ধুও পিকনিকে অংশ নিতে এসেছে, সুতরাং আরো কয়েকদিন এখানে থাকতে হবে ওদের। সবাই মেনে নিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে শুরু করে। তিশান তার বন্ধুকে নিয়ে ঘরে আসে। তারিন, তুজু এসে গিয়েছে। তুর্য ঘরে ঢুকেই প্রথমেই তাকালো বিছানায় ভয়ে আড়ষ্ট হয়ে বসে থাকা মেয়েটির দিকে। বাচ্চা একটা মেয়ে ভয়ে গুটিসুটি মেরে বসে আছে তারিনের বুকে মাথা রেখে। তুর্য সবাইকে বাইরে যেতে বলে। অনেকক্ষণ ধরে সবাই এ ঘরে আছে, সবাই গিয়ে বাইরে ঘোরাঘুরি করুক। আমি তারিন আর তিশান আছি তুরের কাছে। সবাই বেরিয়ে যেতেই তুর্য চেয়ার টেনে বসলো। তীক্ষ্ণ দৃষ্টিতে তুরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি দেখেছো তুমি? তুর স্বল্প স্বরে ডুকরে কেঁদে উঠল। ভয়েই এই অবস্থা। মাঝে মাঝে কেঁদে উঠছে ও। তুর্য তিশানের দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করল। তিশান নিরাশ কণ্ঠে তারিনের দিকে তাকায়। তারিন, তুরকে রেখে বাইরে আসো। কথাটা তুরের কান অব্দি পৌঁছল না। একটা ঘোরের মধ্যে চলে গিয়েছে মেয়েটা। অধর যুগল কাঁপছে অনবরত। তুর্য তুরের পাশে এসে বসে। মৃদুস্বরে জিজ্ঞেস করে, কি দেখেছো বলো? তুরের কানে মানুষের কণ্ঠ পৌঁছাতেই ও চোখ বুজে ঝাঁপিয়ে পড়ে সামনে থাকা মানুষটার বুকে। আচমকা তুরের এমন কাণ্ডে তুর্য হকচকিয়ে যায়। পিছনের দিকে ঢলে পড়তে গিয়েও নিজেকে সামলে নেয়। তুরের তখন খেয়াল নেই ওর সামনে কে আছে। তারিন মনে করে ও শক্ত করে চেপে ধরল তুর্যকে। অপরিচিত এক মেয়ের স্পর্শে তুর্যর সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। তুর ওর বুকে মাথা রেখে ফোপিয়ে ফোপিয়ে কাঁদছে। ওই বাড়িতে অনেক মেয়ে, সবাইকে মেরেছে ওই লোকগুলো। ওদের বাঁচাও তোমরা, ওদের পাচার করে দিবে ওরা। তুরের থেমে থেমে বলা কথাগুলো তুর্যর কর্ণকুহরে পৌঁছতেই তুর্য কেঁপে ওঠে। তুর এবার তুর্যর পিঠে নিজের নখ বসিয়ে দিল। ব্যথায় কুকড়ে ওঠে তুর্য, তবুও চুপ করে থেকে সবটা শ্রবণ করছে ও। তুর হঠাৎ স্তব্ধ হয়ে যায়, ঢলে পড়ে তুর্যরই বুকেতেই। হাত আগলা হয়ে আসে। তুর পড়ে যাবে এমন মুহূর্তে তুর্য নিজের বাহুডোরে আবদ্ধ করে নিল তুরকে। সন্তর্পণে তুরকে শুইয়ে দিল খাটে। বালিশে মাথা রেখে উঠে আসতেই তুর তুর্যর হাত চেপে ধরে। বিড়বিড় করে বলে, যেও না, ভয় করছে আমার, ওরা আমাকেও নিয়ে যাবে। তুর্য এক নজর তুরের দিকে তাকিয়ে হাত ছাড়িয়ে বাইরে বেরিয়ে আসে। তারিনকে বলে তুরের কাছে গিয়ে থাকতে। এরপর তিশানকে নিয়ে বাংলোর পিছনে এসে দাঁড়ায়। তিশান তুরের বলা প্রতিটা শব্দ হুবহু বর্ণনা করে শোনাচ্ছে তুর্যকে। তুর বেঘরে ঘুমোচ্ছে। তুর্য তুরের ফোনে থাকা দিক নির্দেশনা দেখে আজ রাতে জঙ্গলের ভিতরে যাবে।
তুরের এমন সাহসিকতা এবং বুদ্ধিমত্তার তারিফ তুর্য প্রকাশ্যে না করলেও নিভৃতে সে মুগ্ধ। একটা মেয়ে যে ভয়ে এক কদম হেঁটে দু কদম পিছিয়ে যায়, তার এমন সহায়তা যেন তুর্যর কাম্য হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু তুরের এমন মনোবল এবং পরিবর্তনের কারণ কি? প্রশ্নটার উত্তর পরে খুঁজবে তুর্য। আপাতত জঙ্গলে তুর্যর সাথে যাবে মিরন এবং তিশান। যেহেতু তুর্য নিজের ফোর্স আনেনি, সুতরাং আজকের মতো ওরা দুজনেই তুর্যকে সঙ্গ দেবে। তুর্য গিয়ে সবটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে কতগুলো ঘর আছে, আনুমানিক কতজন পাহারা দিচ্ছে, ওদের দলের সদস্য কতজন, মেয়ে আছে কতজন। আজ বাকি মেয়ে দুটোকেও আনা হয়েছে, সুতরাং সব মিলিয়ে 25টা মেয়েই এখানে উপস্থিত। তুর্য চাইলেই এখন ওদের আক্রমণ করতে পারত, কারণ দুটো ছেলে বাদে বাকি ছেলেগুলো এক রুমে বসে মদ গিলছে। কিন্তু সাথে মিরন এবং তিশান থাকায় ও নিজের পরিকল্পনা থেকে পিছুপা হলো। বাংলোয় ফিরে এসে সকালের জন্য প্রস্তুতি নিতে থাকলো ওরা। ভোরেই তুর্যের ফোর্স আসবে সিভিল ড্রেসে, যেন ওরা কিছু টের না পায়, এবং আকস্মিক আক্রমণের দ্বারা ওদের প্রথমে বিভ্রান্ত করবে, এরপর ওদের আটক করে মেয়েগুলোকে রক্ষা করবে। পরিকল্পনা মোতাবেক ভোরের আলো ফোটার আগেই তুর্যের ফোর্স চলে আসে। সন্তর্পণে ওরা এগিয়ে যায় পোড়া বাড়ির দিকে। তখন ওরা কেউ কেউ ঘুমে ঢুলছে, তো কেউ নেশায় টাল হয়ে পড়ে আছে। তুর্যর কোনো খাটনিই হলো না ওদের ধরতে। ওদিকে ওরা সবাই ভূত দেখার মতো চমকে আছে। এই জায়গার হদিশ পেল কোথা থেকে পুলিশ, ভেবে পাচ্ছে না ওরা। তার উপর অবাক হলো এখানকার লোকাল পুলিশদের না দেখে। যারা ওদের ধরছে সবাই অন্য জেলার পুলিশ। একজন তাদের বসকে কথাটা বলে দিল ফোনে। এটাও বলল যে ওরা একটা মেয়েকে জঙ্গলে ঘুরঘুর করতে দেখেছে, যে এখনো বাংলোয় আছে। তুর্য ওকে কথা বলতে দেখে পেছন থেকে ওর পিঠে লাথি মারে, ছেলেটি পড়ে যায়। এরপর উঠে পাশ থেকে একটা রামদা নিয়ে তুর্যর পায়ে কোপ দিল। এরপর ওখান থেকে পালিয়ে গেল। তুর্যর পা কেটে মাংস বেরিয়ে গিয়েছে। ও খোঁড়াতে খোঁড়াতে এসে কনস্টেবলদের সব মেয়েগুলোকে বের করে আনতে বলে। এরপর বাংলোর সামনে এসে মেয়েগুলোকে হ্যান্ড ওভার করে লোকাল থানার ওসির কাছে। তুর্যকে আঘাতপ্রাপ্ত হতে দেখে তিশান এগিয়ে আসে। দুজন কনস্টেবল তুর্যকে ধরে আছে। তিশান উৎকণ্ঠা ভরা কণ্ঠে বলে উঠল, তুর্য, কি হলো তোর? তোকে তো হসপিটালে নিতে হবে। ভাই আপনার দাঁড়ান, আমি গাড়ি নিয়ে আসছি। তুর্য তিশানকে মানা করে। আমাকে বাংলোর ভেতর নিয়ে চলো, সামান্য কেটেছে, ব্যান্ডেজ করে নিব আমি, হসপিটালে যেতে হবে না। তিশান ক্রোধান্বিত স্বরে বলে, সামান্য কেটেছে? মাংস বেরিয়ে এসেছে, এটা সামান্য? তুর্য কাতর কণ্ঠে বলে, তোর কোথায়? তিশান তুরের নাম শুনে চকিত দৃষ্টিতে তাকায়। এরপর সন্দিহান চোখে তুর্যকে প্রশ্ন করে, ঘুমাচ্ছে কেন? ওর লাইফ রিস্ক আছে, পাচারকারীরা ওকে দেখে ফেলেছে। এমনকি ওদের বস আমাকে মেসেজও দিয়েছে, তুই যদি পারিস তাহলে মেয়েটাকে বাঁচিয়ে দেখা। তোরের কাছে কে আছে? তারিন। তিশান মাথা নেড়ে সম্মতি জানালো। তুর্য বাংলোয় প্রবেশ করতেই সবার কাছে সবটা খোলসা হয়ে যায়। তুরের মা বাবা নিজেদের মেয়ের চিন্তায় খাওয়া দাওয়া অবধি ছেড়ে দিয়েছে। তুর্য পায়ে ব্যান্ডেজ করে সামনে তাকিয়েই বলে, ওদের নজর এখন আমার আর তোরের উপর। এই গ্যাংটা বুলেটের গ্যাং। আমি দীর্ঘ 7 মাস ধরে বুলেটকে খুঁজছি, কিন্তু পাইনি। তাই আমার সাথে ওর শত্রুতা অনেক আগের। কিন্তু তোর যেহেতু মেয়েগুলোকে বাঁচাতে আমায় সাহায্য করেছে, ওর কাজে হস্তক্ষেপ করেছে, তাই ও তোরকেও ছাড়বে না। কথাটি শুনতেই তুরের মা শব্দ করে কেঁদে উঠলেন। বাবা রেগে আছে কষ্টে। নিজের মেয়েকে এত করে বুঝিয়েও তিনি বিপদ থেকে দূরে রাখতে পারেন না, ওর কৌতূহলী স্বভাবের কারণে। আর এবার তো জীবনের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তোর সবে 18 বছরে পা দিয়েছে, কিন্তু এখনো ও দেখতে বেশ ছোটখাটো। তাই প্রথম দেখায় যে কেউ ওকে বাচ্চা ভেবে ভুল করবে। তিশান তুর্যকে অনুরোধ করে তুরকে দেখে রাখার জন্য, কিন্তু তুর্য কতক্ষণ ওকে দেখে রাখবে? কাজের জন্য তো ওকে যেতেই হবে। আর ওর অনুপস্থিতিতে তুরকে যদি বুলেট অপহরণ করে, তখন তুরকে ফিরে পাওয়া অসম্ভব হয়ে উঠবে। কারণ এইসব গ্যাং মেয়েদেরকে হাতে পেলেই দেশের বাহিরে পাচার করে দেয়। এমন সময় তুর্যর ফোন বেজে উঠল। তুর্য ফোন রিসিভ করতেই নিজের মায়ের কান্না ভিজা কণ্ঠ শুনতে পেল। তুই কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না? আমাকে আর কত একা রাখবি? তোর বাবা আমাকে একা ফেলে চলে গেল শান্তিতে, আর তুইও আমার কাছে থাকিস না। তোর বাবার সাথে সেই অ্যাক্সিডেন্টে যদি আমিও মরে যেতাম, শান্তি পেতাম। তুর্য রেগে বলে, তুমি থামবে? কি সব আজে বাজে কথা বলছো? তুই বউ নিয়ে আয় রে বাপ। আমার একা বাড়িতে থাকতে ভালো লাগে না। বউ আসলে তুইও বাড়িতে থাকবি,
আমার কি ছেলের বাচ্চা কাচ্চা দেখার শখ নাই? মা, আমি যে কাজ করি তাতে তোমাকে নিয়ে চিন্তা শেষ নেই। এখন আর বউ বউ করো না তো, বিয়ে করব না আমি। তোরজোর কথা শুনে ওর মায়ের কান্না দ্বিগুণ গতিতে বেড়ে গেল। তিশান ছো মেরে ফোনটা কেড়ে নিয়েই বলতে শুরু করে, আসসালামু আলাইকুম আন্টি, আমি তিশান বলছি। বাবা তিশান, তুর্যকে একটু বোঝাও বাবা। আর কতদিন এভাবে থাকবে? সংসারের প্রতি উদাসীন, আমার সাথেও তেমন থাকে না। আন্টি চিন্তা করো না, আমি আজই তুর্যকে বিয়ে দিয়ে আনছি। পাত্রী আমার নিজের শালিকা, নাম তোর। ভারী মিষ্টি একটা মেয়ে, দেখবে তোমার ঠিকই পছন্দ হবে। সত্যি বাবা? তোমার পছন্দের উপর আমার পূর্ণ ভরসা আছে। আমি অপেক্ষা করছি তোমাদের জন্য, তোমরা আসো জলদি। তিশান ফোন কেটে দিতেই তুর্য গম্ভীর গলায় বলল, এগুলো কি তিশান? কি বললি মাকে? কারোর অনুমতি ছাড়া, আমার মতামত, তোরের মতামত ছাড়া, এমনকি তোরের মা বাবার মতামত? আব্বুদের আমি বুঝিয়ে বলেছি। তাছাড়া এখানে তোরের পছন্দের আগে ওর জীবন। তুই ছেলে হিসেবে পারফেক্ট, চাকরি করিস, ভালো টাকা মাইনে পাস। তোরের বডিগার্ড হিসেবে তোর মতো একজন পাওয়া দুষ্কর। আমি জানি সবাই রাজি হবে। কিন্তু আমি রাজি নই। তোরের জীবন আমার কারণে নষ্ট হোক সেটা চাই না আমি। তোর চাওয়া না চাওয়ায় কিচ্ছু বদলাবে না। আমরা এক্ষুনি এখান থেকে বেরিয়ে পড়বো। কাজী অফিসে গিয়ে তোদের বিয়ে দিয়ে একবারে তোদের বাড়িতে যাব। কথাটি বলেই তিশান বেরিয়ে যায় ও ঘর থেকে। তুর্য আহত পা নিয়েই উঠে দাঁড়ায় তিশানকে বাধা দিতে, কিন্তু ব্যর্থ হয়। একা উঠে দাঁড়ানো সম্ভব না ওর পক্ষে। বিয়ের আগ মুহূর্তে তোর আর তুর্যকে আলাদা ঘরে পাঠানো হয় কথা বলার জন্য। তোর তুর্যকে প্রথমে যে কথাটি বলে সেটা শুনতেই তুর্য কিঞ্চিত কেঁপে ওঠে। আমি একজনকে পছন্দ করি তুর্য ভাইয়া, তার নাম রোদ্দুর, আমার প্রিয় রোদ্দুর। আমি আপনাকে বিয়ে করবো একটা শর্তে। আমাদের বিয়েটা হবে ঠিক 6 মাসের জন্য, যেটা আপনি আর তিশান ভাইয়া জানবে। এই 6 মাসের মধ্যে আপনি বুলেটকে ধরবেন, তারপর আমার লাইফ আমার, আপনার লাইফ আপনার। তাছাড়া আপনিও তো বিয়ে করতে চাননি, তাই এটাই ভালো উপায়। তুর্যর কণ্ঠস্বর রুদ্ধ হয়ে আসে। সংক্ষেপে অস্ফুট স্বরে বলে, আচ্ছা। বিয়ে সম্পন্ন হতেই তুরের বাবা তুরকে তুর্যর হাতে তুলে দিলেন। তারা বাড়ি ফিরে যাবেন এবং মিরন, রাফি, রিমি, তারিন, তিশান তুর্যদের সঙ্গে যাবে। তুর্যদের বাড়ি পৌঁছাতেই তুরের চোখ চরক গাছ। দোতলার শৌখিন একটা বাড়ি, অনেকটা জায়গা জুড়ে বাড়িটি। চারপাশে উঁচু বর্ডার, ভেতরে বাগান এবং কেন্দ্রে বাড়ি। একটা সানে বাঁধানো পুকুরও আছে, একটা গাড়ি আছে। তোর ভ্রু কুচকে তাকাই তুর্যর দিকে, মুখ ভেঙচি দিয়ে বলে, চাকরির বয়স তো শুনেছি 6 বছর, এর মাঝেই এত কিছু? ঘুষ কি দুবেলাই খান? তুর্য আর চোখে তাকিয়ে উত্তর দেয়, এটা আমার বাবার বাড়ি, স্বপ্নভিলা। তিনি অনেক শখ করে বানিয়েছেন বাড়িটি তার প্রেয়সী, প্রিয়তমা এবং অর্ধাঙ্গিনীকে উপহার দেওয়ার জন্য। আমার দাদা ব্যবসায়ী ছিলেন, বংশানুক্রমে বাবাও ব্যবসায়ী। সুতরাং টাকার অভাব না আগে ছিল, না এখন আছে। সেজন্য ঘুষ খেতে হয় না আমায়। তোর তুর্যর কথার পাত্তা না দিয়ে চারপাশটা দেখতে লাগলো। ফুলের বাগানের পরিচর্যা দেখে মুগ্ধ হয় ও। দুজন মালি আছে ওদের। তোর প্রশ্ন করে, এ বাড়িতে কে কে থাকে? আমার মা, এক বিধবা খালা, দুজন মালি আর তাদের পরিবার। ও আচ্ছা, তো আপনি চাকরি করছেন কেন? এত টাকার ব্যবসা আছে, সেটা দেখলেই পারেন। শুধু শুধু ঝামেলায় জড়িয়েছেন, লোকে ঠিকই বলে। তারিন কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করে, কি বলে? সুখে থাকতে ভূতে কিলাই, আর এখন দেখছি তোমাদের তুর্য ভাইয়ের সাথে আমারেও কিলাই। তোরের কথা শুনে সবাই ঠোঁট টিপে হাসে। মেয়েটা এখন আগের তুলনায় স্বাভাবিক হয়েছে। ভয় পেয়ে একেবারে চুপসে গিয়েছিল, এখন আবার আগের মতো হচ্ছে। সবাই নেমে দরজার কাছে এসে দাঁড়ায়। তাহিরা বেগম দাঁড়িয়ে আছেন ওদের অপেক্ষায়। তিশান আর মিরন তুর্যকে ধরে রেখেছে। তাহিরা বেগম তুর্যকে দেখেও না দেখার ভান করে আশেপাশে চোখ বুলাতে লাগলেন। তিশান হেসে বলে, আন্টি, তোমার ছেলে এখানে ল্যাংড়া হয়ে দাঁড়িয়ে আছে, আর তুমি আশেপাশে তাকাচ্ছ। কি খুঁজছো বলো তো? তাহিরা বেগম উদাসীন কণ্ঠে জবাব দিলেন, এগুলো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। কয়েকদিন পর পরই হাত পা ভেঙে ঘরে বসে থাকা তো ওর স্বভাব। আমার বৌমা কোথায় সেটা বলো। তোর এবার সবার সামনে এসে দাঁড়ালো। তাহিরা বেগমের পায়ে হাত দিয়ে সালাম করে উঠে দাঁড়াতেই তাহিরা বেগম তোরের মাথায় হাত বুলিয়ে বললেন, ভারী মিষ্টি মেয়ে তুমি। তিশান, এই বাচ্চাটা কে? আর তুর্যর বউ কোথায়? আমি তো আর তর সইতে পারছি না।
সবাই তাহিরা বেগমের উদ্বেগ দেখে মৃদু মৃদু হাসছে। তোর বোকার মতো দাঁড়িয়ে নিজের পা থেকে মাথা অবধি চোখ বুলিয়ে নিল। তোরের কাণ্ড দেখে তুর্যবাদের সবাই উচ্চস্বরে হেসে দিল। তিশান হাসতে হাসতে বলল, আন্টি তোমাকে যে সালাম করেছে ওটাই তোমার বৌমা। তাহিরা বেগম যেন বড়সড় একটা ধাক্কা খেলেন। আহত কণ্ঠে বললেন, শেষে কিনা এই তুর্য বাল্যবিবাহ করলো? পুলিশ হয়ে এমন অনৈতিক কাজ? তোর এবার কিছুটা রেগে গিয়ে বলে, আমি ছোট নয়, 18+। সবাই আমাকে ছোট বলো কেন? আমি অ্যাডাল্ট। শুধু খাটো আর মোটা বলে সবাই আমাকে নিয়ে মজা করো। তোরের অভিমান দেখে এবার সবাই ঠোঁট টিপে হাসল। তাহিরা বেগম তোরকে টেনে জড়িয়ে ধরে বললেন, আসলেই তো আমাদের অনেক বেশি মজা করা হয়ে গিয়েছে। এই আর কেউ মজা করবে না আমার তোর পাখির সাথে। আর তোর পাখিকে মোটা কে বলছে? তোর ঠোঁট উল্টিয়ে নালিশ করে। তিশান ভাইয়া আমাকে সবসময় মোটু বলে। তিশান ভ্যাবাচাকা খেয়ে চকিত দৃষ্টিতে তাকাই তোরের দিকে। তাহিরা বেগম রাগী গলায় বললেন, তিশান সরি বলো তোরকে। তুমি ওকে মোটু বলে মোটেও ঠিক করনি। তোর বয়সের তুলনায় পারফেক্ট আছে। তিশান তোরের সামনে এসে ওকে কর্নিশ করে বলল, দুঃখিত তোর পাখি, আপনাকে মোটু বলার অপরাধে আমার গর্দান নেবেন না দয়া করে, তাহলে আপনার বোন বিধবা হয়ে যাবে। ওকে ওকে, এবার আমার ব্যাগগুলো আমার ঘরে দিয়ে আসো, আমি গোসল করব। আচ্ছা আমার রুম কি উপরে? তাহিরা বেগম বললেন, পুরো বাড়িটাই তোমার, যে রুমে থাকতে চাও থাকো। কথাটি শুনতেই তোর সারা বাড়ি ঘুরে ঘুরে দেখতে শুরু করে। সারা বাড়ি মাতিয়ে রাখে নিচের মিহি কণ্ঠে। রাফি আর রিমা চা খেয়ে বাগান ঘুরতে বের হয়। মিরন সবার সাথে বসে আড্ডা দিচ্ছে। তুর্যর নজর সিঁড়ির উপর দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে, যে তুর্যর ঘরের সামনে একবার গিয়ে ফেরত এসেছে আর এখন ওকে দিয়ে দেখছে ঘরটা। সন্ধ্যার কিছুক্ষণ পূর্বেই চলে গেল সবাই। মালি চাচাই সেই তুর্যকে ঘরে বসিয়ে রেখে যায়। তুর্য ফোনে কিছু একটা দেখছে, সেই সাথে ওর কপালের রগগুলো ফুলে উঠছে। তোর তার শাশুড়ি মায়ের সঙ্গে গল্পে মত্ত। রাতে তোরকে খাইয়ে দিয়ে তুর্যর জন্য খাবার নিয়ে উপরে আসেন তাহিরা বেগম। তুর্যকে নিজে হাতে খাইয়ে দিচ্ছেন উনি। তোরও আসে এ ঘরে। অন্যান্য ঘরের তুলনায় এ ঘরটা বেশ বড় এবং আকর্ষণীয়, কারণ এ ঘরের মধ্যে আরও একটা ঘর আছে, যেটা তুর্যর লাইব্রেরি। কিন্তু সমস্যা হলো তাহিরা বেগম হার্টের পেশেন্ট, সুতরাং তোর ভেবেছে যে কদিনও এখানে থাকবে সে কদিনও তাহিরা বেগমের দেখাশোনা করবে। যথেষ্ট ভালো মানুষ উনি এবং তোরের পর্যাপ্ত খেয়ালও রাখে। তোর ঘরে আসতেই তাহিরা বেগম হাত ধুয়ে প্লেট নিয়ে বেরিয়ে যান। তোর তুর্যর পাশে এসে বসে। তুর্য স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি এত ভয় পেয়েও ওসব কাজ করলে কিভাবে? মানে ছবি তোলা, দিক নির্দেশনা? তোর নিমেষেই তাকিয়ে উত্তর দিল, এটাই আমার বদ অভ্যাস, রোগ বললেও চলে। আমি কৌতূহলে রোগে আক্রান্ত। আমি মরে গেলেও আমার কৌতূহল থামাতে পারি না। তুর্য কিঞ্চিত ভ্রুকুচকে তোরের দিকে তাকায়। সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করে, এত কৌতূহল কিসের? যেখানে তুমি জানো যে তোমার জীবনের ঝুঁকি আছে সেখানেও চলে যাও। তোর নির্লিপ্ত দৃষ্টিতে মেঝের দিকে তাকায়। চোখ দুটো ঝাপসা হয়ে আসছে পানিতে। তুর্য তোরের এই অবস্থা দেখে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায়। তুর্য কিছু বলতে যাবে তার আগেই তোর বলতে শুরু করে, 3 বছর আগের কথা, আমি তখন ক্লাস 9-এ পড়ি। আমি এবং আমার বন্ধু নীতি, আমরা দুইজন স্কুল থেকে ফিরছিলাম। আমি দোকানে যাই চকলেট কিনতে। নীতি তখন রাস্তার মোড়ে দাঁড়িয়েছিল। আমি চকলেট কিনে রাস্তায় আসতেই দেখি একটা মাইক্রোবাসে করে কিছু মানুষ এসে নীতিকে জোর করে তুলে নিল গাড়িতে। রাস্তায় অনেক মানুষ, গাড়িটার পিছু নিয়েও ধরতে পারলো না। পুলিশে খবর দেওয়া হলো, গাড়ির নম্বর, প্লেটের নম্বর বলা হলো, কিন্তু পুলিশ জানালো এই নম্বরে কোনো গাড়ি নেই। নীতির সে আত্মনাদ আজও আমার কানে ভাসে। ও সেই দিন শুধু আমার নাম ধরে ডেকেছিল, কাঁদতে কাঁদতে বলেছিল, তোর বাচ্চা, আমাকে নিয়ে গেল ওরা। তোর কই তুই? তোর। আমি সেদিন কিচ্ছু করতে পারিনি, ছোট ছিলাম। কৌতূহল হলো নীতি কোথায় আছে সেটা জানার, ওকে খুঁজে বের করার। একা একা প্রায় দাঁড়িয়েই থাকতাম রাস্তার মোড়ে। একদিন সেই গাড়িটা আবার আসে। আমি চিৎকার দিয়ে সবাইকে ডাকি, কিন্তু গাড়িটা এসে আমাকে ধাক্কা দেয়। ছিটকে পড়ি রাস্তার মাঝে। এরপর থেকে এমন কোনো কিছু দেখলেই আমি ছুটে চলে যাই সেখানে। মনে ভয় থাকলেও আমি ঘোরের মধ্যে চলে যাই। শুধু বারবার মনে পড়ে আমার বেস্ট ফ্রেন্ড নীতির কথা। সবাই ওকে ভুলে গেলেও আমি ভুলতে পারবো না। সায়েন্স ছেড়ে আর্টস নিয়ে পড়তে চেয়েছিলাম, শুধু পুলিশ হবো বলে,
কিন্তু বাড়ি থেকে রাজি হলো না। সবাই জানে আমি কৌতূহলী, কিন্তু আমি যে এক অজ্ঞাত গোয়েন্দা সেটা কেউই জানে না। অগোচরে যে আমি আজও নীতিকে খুঁজি সেটা কেউ জানে না। আচ্ছা, আপনি তো পুলিশ, আপনি পারবেন আমার বন্ধুকে খুঁজে আনতে? তোর্য বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ়, হতবাক ও দূরের কথা শুনে ভারী গলায় জিজ্ঞেস করল ও, শুধু বন্ধুর জন্য আজ তোমার এই দশা? তোর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, শুধু বন্ধু নয়, ও আমার বোন, আমার যমজ বোন নীতি। সবাই হাল ছেড়ে দিয়েছে, কিন্তু আমি ছাড়তে পারবো না। সবাই আমার কথা ভেবে আর ঝামেলা করেনি, কারণ পুলিশ পরবর্তীতে একটা লাশ পায়, সেটা হুবহু নীতির মতো, কিন্তু মুখ থেতলে দেওয়ায় সারা শরীর আগুনে ঝলসানো। সবাই বিশ্বাস করে ওটা নীতি, কিন্তু আমি আজও জানি আমার বোন বেঁচে আছে। আমি অনুভব করতে পারি ওকে। যে যাই বলুক না কেন, আমি যতদিন বাঁচবো ততদিন ওকে খুঁজবো। ও বলেছিল আমায় চকলেটও কিনবে, আমি যেন রাস্তায় দাঁড়িয়ে থাকি, কিন্তু আমি জোর করেছিলাম। আজ আমার জন্য ও এখানে নেই। সব কিছুর জন্য আমি দায়ী, শুধুমাত্র আমি। তোর কাঁদতে কাঁদতে দেওয়ালের সাথে মিশে যায়। হেলান দিয়ে কিছুক্ষণ বসে থেকে বলে, আমাকে এসব থেকে, এই দুশ্চিন্তা থেকে সেদিন একটা মানুষ বের করেছিল, রোদ্দুর জুহাইয়ের। আমার সাথে ওর ফেসবুকে আলাপ। ও নিজেই আমাকে নক দিত, বিভিন্ন গল্প শোনাতো, মন খারাপ থাকলে হাসাতো, চিঠি লিখতো, সেটা ছবি তুলে আমাকে পাঠাতো। আমিও লিখেছি অনেক চিঠি, কিন্তু কখনো তার ছবি তুলে তাকে দিতে পারিনি। নীরবে তাকে প্রিয় বানিয়েছি, গোপনে তাকে অনুভব করেছি তারই অজান্তে। আমি জানি না সে এখন কোথায়, কিভাবে আছে, কিন্তু আমার খোঁজার তালিকায় তার নামটাও আমি তুলে রেখেছি। তোর্য তুরের দিকে তাকিয়ে মৃদু হাসল। এত চিন্তার মাঝেও মেয়েটা সারাদিন হই হুল্লোড়ে মেতে থাকে, সবাইকে মাতিয়ে রাখে, আর তার মনেই এত দায়ভার। তোর্য তুরকে শুয়ে পড়তে বলে। তুর শুয়েও পড়ে। খানিকক্ষণ বাদে তুর উঠে বসে। আপনি আমাকে বাঁচানোর জন্য যে বিয়ে করেছেন, আপনার প্রতি আমারও কিছু দায়িত্ব কর্তব্য আছে। আপনি শুয়ে পড়ুন, আমি আপনার পা ঠিক করে দিচ্ছি। তোর তুর্যের পা সন্তর্পণে একটা বালিশের উপর রেখে ওর মাথা তুলে বালিশে রাখল। তুর্য নিমেষেই তাকিয়ে দেখছে তুরকে। মেয়েটার চোখ মুখ বসে গিয়েছে কাঁদতে কাঁদতে। তুর্যকে শুইয়ে দিয়ে ওর পাশে জায়গা করে নিজেও শুয়ে পড়ে তুর। লাইট জ্বলছে, ফ্যান চলছে পুরো দমে, তবুও ঘেমে অবস্থা খারাপ তুরের। আজ গরম কি বেশি পড়েছে, নাকি তুর নিজেই আগুন হয়ে গেল বুঝতে পারছে না তুর। কিছুক্ষণ এপাশ ওপাশ করে জানালা খুলে দিল তুর। বাইরের শৈত্য প্রবাহ ভেতরে আসতেই তুর শীতলতা অনুভব করল। আলোতে ঘুম আসছে না দেখে লাইট অফ করে দিল। বালিশে মাথা রাখতেই তুরের চোখ যায় জানালার বাইরের নারকেল গাছে। গাছের পাতাগুলোর নড়াচড়া দেখে ওর শরীরে কাঁটা দিয়ে ওঠে। তুর্য চাঁদের শুভ্র আলোতেই তুরকে স্পষ্ট দেখতে পাচ্ছে। তুরের ভয়ার্ত চেহারা দেখে ও নিজের এক হাত তুরের হাতের উপর রাখে। তোর তুর্যর দিকে তাকিয়ে দেখে ও ঘুমিয়ে আছে, সুতরাং ঘুমের ঘোরে হাত রেখেছে। তাই তোর নিজেও তুর্যর হাত চেপে ধরে। যতক্ষণ না ঘুম আসছে ততক্ষণ এই হাতই ওর একমাত্র সম্বল। তাছাড়া ও তো তুর্যর হাত ধরেনি, তুর্যর হাত নিজে থেকেই ওর হাতের উপর এসে পড়েছে। তোর তুর্যর হাত উঁচু করে নিজের গলার সাথে পেঁচিয়ে ধরে শুয়ে পড়ল। তোর ঘুমিয়ে যেতেই তুর্য ওর গায়ের উপর কম্বল দিয়ে দিল। ভয়ে কান্নায় লাফালাফি করায় তখন ঘেমে গিয়েছিল, এখন শীতলতায় কাঁপছে ও। নিজের হাত ছাড়াতে গেলেই তোর টুকটুক করে বলল, আপুই ডিস্টার্ব করো না তো, ঘুমাতে দাও আমায়। তুর্য আশ্চর্য হয়ে তাকালো তুরের দিকে। হাত আর গুটিয়ে নিল না, কিন্তু পরক্ষণেই মনে পড়ল রোদ্দুরের কথা। যে মেয়েটা ওর হবেই না, তার মায়ায় নিজেকে বাঁধবে না তুর্য। তাই হাত সরিয়ে নিল ঝট করে। তোরের ঘুম ভাঙেনি। তুর্য কিছুক্ষণ মাথার উপর ঘুরতে থাকা ফ্যানের দিকে চেয়ে থেকে নিজেও ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠতেই তুর্য দেখে তুর ওর জন্য চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তুর্য চাহনি দেখে তুর মুচকি হাসে। গুড মর্নিং ভাইয়া, আপনার চা। তোরের মুখ ভাইয়া ডাক শুনে তুর্যের চোখ সরু হয়ে আসে। তোর পাশের টেবিলে চায়ের কাপ রেখে তুর্যকে ধরে হেলান দিয়ে বসিয়ে দেয়। তোরের কাছে তুর্য বাকরুদ্ধ হয়ে যায়। মেয়েটা এতটা স্বাভাবিক থাকে কিভাবে? তোর এক চুমুক চা খেয়ে তুর্যর দিকে কাপটা এগিয়ে দিল। নিন, চা বেশি গরম নেই। তুর্য তীক্ষ্ণ দৃষ্টিতে তোরের দিকে তাকায়। তোর নিজের ভুল বুঝতে পেরে নতমস্তকে সরি বলে। এরপর আবার হেসে উঠে বলল, আসলে আমার অভ্যাস এটা। বাবাইকে যখন চা দিতাম
তখন আগে নিজে টেস্ট করে তারপর দিতাম। একবার গরম চায়ে বাবাইয়ের জিভা পুড়ে গিয়েছিল, সেজন্য। আপনি অপেক্ষা করুন, আমি আবার চা বানিয়ে আনছি। তুর্য তুরের হাত থেকে চায়ের কাপটা নিয়ে এক চুমুক খেলো। এরপর তুরের দিকে তাকিয়ে বলল, থাক, এই চাই ঠিক আছে। এরপরের বার যে চা আনবে সেটা যদি গরম থাকে, জিভ যদি পুড়ে যায়, তার চেয়ে বরং এটাই খাই। আমাকে খোঁচা মারলেন? যাই হোক, উপকার যখন করছেন তখন একটু খোঁচা মারা কথা না হয় শুনলামই। তুর্য তুরের কথা বলার ভঙ্গি দেখে হাসলো। তুর্যর পায়ের কাছে বসে ওর পা দেখতে লাগলো। অনেকটা কেটে গিয়েছে তাই না? আমি ব্যান্ডেজ খুলে ড্রেসিং করিয়ে দেব। চিন্তা নেই, আমি মেডিকেলের স্টুডেন্ট, এসব কাজ অনায়াসে করতে পারবো। যাক, নকল বিয়ে করেও একটা সুবিধা হলো, বিনা পয়সায় হাতুড়ে ডাক্তার পাওয়া গিয়েছে। তোর ভ্রু কুচকে তুর্যের দিকে তাকায়। তুর্য ইশারায় বলে, যাও ব্যান্ডেজ করো। তোর কথা না বাড়িয়ে তুর্যর পায়ের ব্যান্ডেজ খুলতে থাকে। তুর্য চায়ের কাপ পাশে রেখে নিজের ফোন গুতাতে থাকে। তোর তুলো দিয়ে কাটা অংশ পরিষ্কার করে দিতে দিতে বলল, আচ্ছা, গাড়ির নম্বর প্লেট এবং রং চেঞ্জ করা যায়, কিন্তু মানুষের চেহারা তো চেঞ্জ করা যায় না, তাই না? প্লাস্টিক সার্জারি করতে তো অনেক খরচ, এটা নিশ্চয়ই এত খরচ করবে না? তুরের প্রশ্নেই তুর্য চোখ তুলে তাকায়। তোর মাথা নত করেই বলছে, যারা নীতিকে নিয়ে গিয়েছে তাদের চেহারার স্কেচ বানিয়েছি আমি। আপনি কি সেগুলো দেখে ওদের খুঁজে আনতে পারবেন? তুর্য বিস্মিত চোখে তুরের দিকে তাকায়। পদে পদে তোর নিজের চোস্ত বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে। মানুষ কোনো দুর্ঘটনার মধ্যে দিয়ে গেলে সেটা তার মস্তিষ্কে গেঁথে যায়, কিন্তু সেটা যখন তার স্মৃতিতে নাড়া দেয় তখন সেই মানুষটি বিভ্রান্ত হতে বাধ্য। এই সময়টা সে তীব্র মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যায়। অথচ তোর সেই যন্ত্রণা সহ্য করেও তার বোনের জন্য সেই সব করেছে যা ওর বাবা মা অবধি করার সাহস পায়নি। তুর্য ছোট করে বলে, স্কেলগুলো দেখাও আমাকে। দাঁড়ান, আগে ব্যান্ডেজটা করে নেই। ব্যথা করছে নাকি অনেক? তুমি এতটা স্বাভাবিক কিভাবে থাকো তোর? কিভাবে? রোদ্দুর শিখিয়েছে কিভাবে ভয়কে জয় করতে হয়, কিভাবে সব বেঠিককে ঠিক করতে হয়, কিভাবে অন্যায়কে প্রতিহত এবং অন্যায় প্রতিষ্ঠায় অবিহিত থাকতে হয়। বলেছিলাম না তার কথা? তুর্য আর কিচ্ছু বলল না। তোর স্কেচগুলো তুর্যর হাতে দিতে দিতেই তুর্য চিৎকার দিয়ে ওঠে, এই লোকটা, তুই শিওর এই লোকটাই ছিল? তোর ক্ষীণস্বরে জবাব দেয়, হ্যাঁ, আমি নিজে দেখেছি, এই লোকটাই ছিল। তুর্য রাগ মস্তকে চড়ে গেল। চোয়াল শক্ত করে স্কেচের দিকে তাকিয়ে বলে উঠল, বুলেট? তোর বিস্মিত চোখে তাকালো। অবাক হয়ে জিজ্ঞেস করল, এটা বুলেট? তুর্য মাথা নেড়ে হ্যাঁ বলল। তোর নিজেকে শান্ত করে তুর্যর জন্য খাবার আনতে গেল। তোরের কাছে তুর্য হতবম্ব। এই মেয়েকে বোঝা সত্যিই কঠিন। তোর তুর্যর জন্য খাবার এনে ওর হাতে দেয়। স্কেচগুলো সযত্নে নিজের ব্যাগে ঢুকিয়ে গ্লাসে পানি ঢালতে থাকে। খেয়ে নিন। তুমি এতটা শান্ত থাকো কিভাবে? আমায় একটু বলবে? ভয় কিংবা রাগ হচ্ছে না তোমার? দুটোই হচ্ছে। ভয়ে বুকটা ধকধক করছে, রাগে সারা শরীর জ্বলছে। কিন্তু এখন আমি আবারও সেই কৌতূহলী রোগে আক্রান্ত হয়েছি, সুতরাং এসব আমায় কাবু করতে পারবে না। তুরের কথার অর্থ তুর্য নিমেষে বুঝে যায়, কিন্তু তুরের কার্য যে ওর জন্য বিপজ্জনক। তুর্য কঠোর গলায় বলল, তুমি বাড়ির বাইরে বের হবে না। তোর ভ্রু কুচকে তাকায় তুর্যের দিকে। মানে তুমি বাড়ির বাইরে যাবে না। যতক্ষণ না আমি সবটা সামলে নিব ততক্ষণ তুমি এই বাড়িতে আমার মায়ের কাছে থাকবে। তোমার এই কৌতূহলী রোগ কেমন সেটা আমার বোঝা হয়ে গিয়েছে, সুতরাং এতটা স্বাভাবিক থাকার ভান করতে হবে না। তোর মৃদু হাসে। আপনার মনে হয় যে আপনি আটকাতে পারবেন আমাকে? তোরের তেজি কণ্ঠ দেখে ভড়কে যায় তুর্য। মিনমিন গলায় বলে, পাক্কা গিরগিটি, মিনিটে মিনিটে রং বদলায়। তোর বাঁকা হেসে বলে, হ্যাঁ, অরিজিনালটা আমি। তুর্য ভ্রু কুচকে থতমত খেয়ে প্রশ্ন করে, কি? তোরের স্বাভাবিক উত্তর, গিরগিটি, যেটা আপনি বিড়বিড় করে বললেন। আমার শ্রবণ শক্তি খুবই তীক্ষ্ণ, তাই কেউ মনে মনে কিছু বললেও শুনতে পাই আমি। রাতে তোর নিজের আইডিতে লগ ইন করে রোদ্দুরকে একটা টেক্সট পাঠালো। প্রিয় রোদ্দুর, কেমন আছো তুমি? নিজের দিকে খেয়াল রাখছো তো? আমার কথা ভেবে চিন্তা করছো না তো? আমাকে নিয়ে ভেবো না, আমি ঠিক আছি। তবে বিয়ে হয়ে গিয়েছে 6 মাসের জন্য। তুমি বলেছিলে না আমায় ভালো কাজে মনোনিবেশ করতে? আমি 25টা মেয়েকে পাচার হতে বাঁচিয়েছি। যদিও এটাকে বাঁচানো বলে না, শুধু তাদের খোঁজ এনে দিয়েছি পুলিশকে,
যে পুলিশ ওদের বাঁচিয়েছে সেই আমাকে বিয়ে করেছে আমার নিরাপত্তার জন্য। সেও চায়নি আমায় বিয়ে করতে, এক প্রকার বাধ্য হয়ে বিয়ে করেছে আমায়। আচ্ছা তুমি কি রাগ করবে এটা জানলে? ভুল বুঝবে আমায়? টেক্সট সেন্ড করে বসে থাকলো তুর্য বাথরুমে গিয়েছে। ঘরটা আবছা আলোয় মিটমিট করছে। বিছানার এক কোণায় বসে জানালার বাহিরে দৃষ্টি রেখে কিছু একটা ভাবছে তুর। এমন সময় বাথরুমের দরজায় খট করে শব্দ হয়। তুর হকচকিয়ে পিছনে তাকাতেই দেখে তুর্য দেওয়াল ধরে দাঁড়িয়ে আছে, চোখ মুখ লাল হয়ে আছে। তুর দ্রুত উঠে গিয়ে তুর্যের এক হাত নিজের কাঁধে রাখে। আমাকে ডাকলেই তো পারতেন, একা একা মাতব্বরি করতে কে বলেছে? আমার অভ্যাস আছে তোর, ছাড়ো। নিন, ছেড়ে দিলাম। তুর ছেড়ে দিতেই তুর্য মেঝেতে ধপ করে পড়ে যায়। নির্লিপ্ত দৃষ্টিতে তুরের দিকে তাকাতেই দেখে তুর ঠোঁট কামড়ে হাসছে। ছেড়ে দেওয়ার সময় ইচ্ছে করে ধাক্কাও দিয়েছে মেয়েটা। তুর্য একা একা উঠে দাঁড়ায়। তুরের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, এর শোধ আমিও নিব। আগে ঠিকভাবে দাঁড়াতে তো শিখুন। ধপধপ করে যে পড়ে যায় সে কি সুদ নেবে? নাকি আমাকে ধপধপ করে পড়ে যাওয়া শেখাবে প্রতিশোধ হিসাবে? দরজা লাগিয়ে শুয়ে পড়ো, আমার কাজ আছে, আমি লাইব্রেরিতে থাকবো। ওকে। তুর দরজা লাগিয়ে বিছানায় শুয়ে পড়ে। তুর্য লাইব্রেরিতে কাজ করছে। রাত প্রায় 2টার সময় তুরের ফোনে মেসেজ আসে, রোদ্দুরের মেসেজ। তোর পাখি, তুমি কেমন আছো এখন? নোটিফিকেশনের মেসেজে ঘুম ভেঙে যায় তুরের। ও হন্ততন্ত হয়ে উঠে বসে। ফোন চালু করতে স্ক্রিনে ভেসে আসে প্রিয় রোদ্দুর নামটি। তুর দ্রুত মেসেজটি সিন করে রিপ্লাই দেয়, ভালো। তোমার কোনো খোঁজ নেই, কোথায় থাকো সারাদিন? 1 সপ্তাহ হয়ে গেল কোনো যোগাযোগ করনি। আমাকে ফুলে নতুন কাউকে পেয়েছো নাকি? তুমিও কি আমার মতো বিয়ে করেছো? রোদ্দুর সিন করে রিপ্লাই দেয়, বিয়ে করার জন্য তো পাত্রীর প্রয়োজন। সেই পাত্রী যদি অন্যত্র বিবাহ করে তাহলে রোদ্দুরের বিয়ে তো। বিয়ে তো? তোমার বর কোথায়? বর বলার দরকার নেই, আমি তুর্য ভাইয়া ডাকি, তুমিও তুর্য ভাইয়া ডাকো। তাছাড়া আমাদের বিয়ে তো 6 মাসের জন্য, এরপর ছাড়াছাড়ি হয়ে যাবে। সে কি, তোমার বর রাজি হয়েছে এমন শর্তে? এই, তুমি কিন্তু বড্ড বিরক্ত করছো আমাকে। কিসের বর? কার বর? কোন আমলের বর? তুর্য ভাই হয় আমার, বুঝলে? কোনো বট্টন নাই, আমি ওনার বউ না। এমন বলে না তোর পাখি, ও এখন তোমার বর, তুমি তার বউ। কল মি। এখন তুমি ফোন দিবা নাকি ফোনের ভেতর ঢুকে তোমায় মেরে আসবো? রোদ্দুর ফোন দিল তুরকে। তোর ফোন রিসিভ করতেই রোদ্দুর বলে উঠল, তোর পাখি, মন খারাপ তোমার? দেখো, নিধির খোঁজ তুমি ঠিক পাবে। বলেছি না আমার তোরকে কখনো উদাসীনতায় মানায় না। তোমার মলিন মুখশ্রী যে আমার হৃদয়ে রক্তক্ষরণের সৃষ্টি করে সেটা কি ভুলে গিয়েছো? তোমার মুখের সেই মিষ্টি হাসি বিলীন হলো কেন? ভালো কাজ করেছো, মেয়েগুলো সুরক্ষিত আছে। এখন তো সেলিব্রেশন করার সময়। তোমার মতো করে কেউ বোঝে না আমায়। ওহ, এই ব্যাপার। তো কে কি বলেছে আমার তোরকে? কিছু বলেনি। জানো, আজ নীতির অপহরণকারীর নাম জেনেছি আমি। ওর নাম বুলেট। আমরা খুব শীঘ্রই নীতিকে ফিরিয়ে পাবো। বলো, আচ্ছা তুমি আমার সামনে আসবে কবে? কোনো এক গধূলি লগনে, যখন রোদ্দুর অস্তমিত হবে দিগন্তে, তার লালচে আভা ছড়িয়ে পড়বে নীলাভ আকাশে। সেই বিশাল আকাশের নিচে নীল শাড়ি পরিহিত এক নারী দাঁড়িয়ে থাকবে তার প্রিয়তমার জন্য। অপেক্ষা করবে সঠিক সময়ের তার প্রিয়তমার মুখশ্রী দেখার। প্রতীক্ষার প্রহর শেষে প্রিয়তম আসবে তার তুর পাখির নীড়ে এবং তুরকে সাজিয়ে নিয়ে যাবে আপন নীড়ে। এসব গল্পেই মানায়। তোমার বর্ণনা শুনলাম, এবার আমারটা শোনো। কোনো এক রক্তিম সাগরে ডুবন্ত অবস্থায় পাবে আমাকে, পাখি উড়ে যাওয়ার জন্য। কষিয়ে থাপ্পড় দিব আর একটা বাজে কথা বললে। বলেছি না আমি আসবো তোমার কাছে, শুধু সঠিক সময়ের অপেক্ষা। তখন আমিও দেখব এই ভালোবাসার টান কতটুকু থাকে। নিজের দোষ করে আমাকে ধমকাচ্ছ? তোমার সাহস তো কম না? যাবো, চলে যাবো। বুলেটের আস্থা নাই, তখন হাজার খুঁজলেও ভাবে না আমায়। তোমার বর তোমার ঠ্যাং ভেঙে রেখে দেবে। তোর সন্দিহান গলায় বলল, তুমি কি করে জানলে? তোমার সুরক্ষার জন্যই তো ও তোমায় বিয়ে করেছে, তুমি তো বললে। তাহলে তোমায় বিপদের পথে অগ্রসর হতে দেয় কিভাবে ও? সিরিয়াসলি রোদ্দুর, তোমায় সামনে পেলে আমি সত্যি তোমার মাথা ফাটিয়ে দেব। তোমার এত ভালো স্বভাব, ভালো মন, এখন আমার বিরক্তিতে ভুগাচ্ছে। তোমার তোর অন্য এক বেটার বউ হয়ে আছে, আর তুমি মস্করা করছো। তুমি তো বললে তুমি ওর বউ না, ও তোমার বর না। এখন আবার উল্টো কথা বলছো? সত্যি করে বলো তোর পাখি, তুমি আবার তুর্যর প্রেমে টেমে পড়ে যাচ্ছ না তো?
এই রোদ্দুরের বাচ্চা, থামবি তুই? এসব কি নাম? বুঝেছি, তুমি অ্যাডাল্ট। আমার বাচ্চাকে এভাবে ডাকার অধিকার শুধু তোমার আছে। তাই বলে বাচ্চা দুনিয়াতে আসার আগেই এভাবে ডাকলে কিন্তু আমি কিছু ঘটিয়ে ফেলবো। তখন দোষ দিতে আসবে না আমায়। কাল ফোন দিবে তো? রোদ্দুর কিছুক্ষণ নিশ্চুপ থেকে উত্তর দিল, আমি একটা কাজের জন্য ফোন অফ রাখবো তোর পাখি, তাই কিছুদিন যোগাযোগ করতে পারবো না। এটা বলার জন্যই আজ অনলাইনে এসেছিলাম। তুমি আমার জন্য চিন্তা করো না, নিজের খেয়াল রেখো আর সাবধানে থেকো। রাখছি। অবসরে একবার খোঁজ নিলেই হবে। আল্লাহ হাফেজ। তোর ফোন কেটে দিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভাঙে তুর্যর ডাকে। তোর ঘুম কাতুরে গলায় থেমে থেমে বলে, এই তুর্য ভাইয়া, ডাকবেন না তো? আমি এখন ঘুমাবো, রাতে ঘুমাইনি আমি। তোর ওঠো, তোমার মা বাবা এসেছে। রাতে কি চুরি করে বেরিয়েছো যে এখন সকাল 11টা অবধি ঘুমিয়েও ঘুম পূরণ হচ্ছে না? এই মেয়ে ওঠো। তুর্য তুরের হাত ধরে ঝাঁকি দিতেই তুর্যর হাত টেনে ধরল। তুর্য হুমড়ি খেয়ে ওর পাশে পড়ে যায়। তোর এবার তুর্যকে জড়িয়ে ধরে, ওর বুকে মাথা রেখে শুয়ে পড়ল এবং ছোট করে বলল, আপনিও ঘুমান। তুর্য পড়ে গেল বিপাকে। বাড়ি ভর্তি মানুষ, কখন কে কোথা থেকে চলে আসে তার ঠিক নেই। এমন অবস্থায় কেউ দেখে ফেললে, বলতে না বলতেই রিমি তুরকে ডাকার জন্য ঘরে চলে আসে। আর তুর্যকে এভাবে দেখে হতভম্ব হয়ে যায়। দ্রুত চোখ হাত দিয়ে ঢেকে বলল, নিচে সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে ভাইয়া, তোমরা নিচে আসো। রিমির কণ্ঠ শুনে তুর্য তড়িৎ গতিতে ওঠার চেষ্টা করে, কিন্তু তুর এমনভাবে ওকে আঁকড়ে ধরে আছে যে আহত পানিও উঠতেই পারছে না। তুর্য এবার অসহায় কণ্ঠে বলল, তোর ওঠো প্লিজ, আর না উঠলেও আমায় ছাড়ো। তোর তোর উফ রোদ্দুর, থামো প্লিজ, এত কথা বলো কেন? তুর্য চকিত দৃষ্টিতে তুরের দিকে তাকালো। মেজাজ পুরো বিগড়ে গিয়েছে ওর। তুর্যকে জড়িয়ে ধরে রোদ্দুরের নাম জপছে। এটা কি সহ্য করা যায়? তুর্য এবার হুঙ্কার দিয়ে উঠল। তোর ছাড়ো। হুঙ্কার শুনে তোর ভয়ে লাফিয়ে ওঠে। বিভ্রান্ত চোখে ডানে বামে মাথা ঘুরিয়ে দেখে, চোখ ডলতে থাকে। ভয়ে ধুকপুক করছে বুক, কপালে ঘাম জমছে। তুর্য উঠে রাগী চোখে তাকায় তুরের দিকে। তুরের চেহারা ভয়ে লালচে হয়ে গিয়েছে। কে কে? তুর্য ভারী কণ্ঠে বলে, নিচে আসো, সবাই অপেক্ষা করছে তোমার জন্য। তোর অবাক হয় তুর্যর গলা শুনে। চোখ কচলে ভালো করে দেখল তুর্যকে। তুর্যর চেহারা দেখে স্পষ্ট ওর রাগ বোঝা যাচ্ছে। তোর হামাগুড়ি দিয়ে খাটের কিনারায় আসে। গুড মর্নিং। আপনার পায়ের কি অবস্থা? রোদ্দুরকে বলো এখানে আসতে। পরের আমানত গাড়ি নিয়ে ঘুরতে পারবো না আমি, আর যদিও না আসতে পারে তাহলে আমি ঠিক যা যা বলবো তাই করতে হবে তোমায়। এটা কেমন কথা? খাঁটি বাংলায় বলেছি, বুঝতে পারছো না? 6 মাসের হোক কিংবা সারা জীবনের, আমার বউয়ের তকমা যখন তোমার নামে লেগেছে তখন সেটাকে সম্মান করতে শেখো। আমি মানুষটার প্রচণ্ড ঘাটতেরা, সুতরাং আমার অবাধ্য হয়েও না। তোর ভাবুক দৃষ্টিতে কিছুক্ষণ তুর্যর দিকে তাকিয়ে রইল। মনে মনে বলল, এর আবার হলো কি? এত শাসাচ্ছে কেন? কার রাগ এখানে ঝাড়ছে বোঝা যাচ্ছে না। ওদিকে তুর্য বারবার নিজের ফোনের দিকে তাকাচ্ছে, কোনো কিছুর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তোর উঠে ফ্রেশ হতে চলে গেল। নিচে এসে সবার সাথে কথা বলছে তোর। এর মধ্যে তুর্য নিজের অফিসের পোশাক পরে বাইরে আসলো। তাহিরা বেগম ভ্রুকুচকে তাকায় নিজের ছেলের দিকে। কই যাস ল্যাংড়া পা নিয়ে? তুর্য স্বগোক্তিতে উত্তর দিল, কাজ আছে, তুমি সবার খেয়াল রেখো। তোর পানি পান করে তুর্যর দিকে সন্দিহান চোখে তাকালো। ঠোঁটের হাসি চওড়া করে বলল, ও তুমি রেডি হয়ে গিয়েছো? আসলে আম্মু, আমি আর তোমার ছেলে একটু বাইরে যাচ্ছি কেনাকাটা করতে। তাহিরা বেগম হেসে বললেন, ওহ তুর্য, তোরে যা যা প্রয়োজন হয় কিনে দিস। আজ সন্ধ্যার আগে বাড়ি আসার দরকার নেই। পারলে ওই যে কি ডিনার বলে না, তোর বাবা আমাকে নিয়ে যেত, হ্যাঁ ক্যান্ডেল লাইট ডিনার, ওটা সেরে ফিরিস। তুরের মিথ্যে বলা আর নিজের মায়ের এহানো বুদ্ধিতে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে তুর্য। তুর এসে তুর্যর হাত ধরে লজ্জামাখা কণ্ঠে বলল, চলো। এরপর একবার তাহিরা বেগমের দিকে চেয়ে বলে, আম্মু, আমরা সন্ধ্যার আগে ফিরে আসবো, তারপর বাড়িতে ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করব। কথা শেষ হওয়া মাত্র তুর্যকে নিয়ে বাইরে চলে আসে। তুর্য তুরের হাত ঝাড়ি দিয়ে সরিয়ে দিল। রাগী গলায় বলল, এসব কি? আপনিই তো বললেন আপনার বইয়ের তকমা লেগেছে আমার নামে, সুতরাং সেই তকমার এবং সম্পর্কের সমান রক্ষার্থে যে কয়দিনের জন্য হোক না কেন
আমি বউ তো আপনার। তুর্য শয়তানি হাসি হেসে বলল, তাই নাকি? আমার বউ? তো রাতে আমি লাইব্রেরিতে ঘুমাই কেন, একা থাকি কেন, আর এমন নিরামিষ জীবনযাপনই বা করছি কেন? অবশেষে মায়ের স্বপ্ন পূরণের লক্ষ্যে আমরা এগোতে পারি। তোর ভ্রু কুচকে তাকাই তুর্যের দিকে। ও কি বলতে চাইলেও বুঝতে পারছে না তোর সন্দিহান গলায় প্রশ্ন করে, মানে? এখন মানে বোঝাতে হবে? কপাল চাপড়ে বলল তুর্য, আপনার আম্মুর স্বপ্ন কি? আমার বাচ্চা কাচ্চার সাথে খেলা। তুমি আমার বউ হওয়ার ওসিলায় এবার শারীরিক এবং মানসিক প্রস্তুতি নাও মায়ের সে স্বপ্ন পূরণ করার। আপনাকে দেখে তো ভালো মানুষই মনে হয়, পেটে পেটে এত শয়তানি কেন? ভুলে গিয়েছেন এটা কন্ট্রাক্ট ম্যারেজ, 6 মাসের জন্য আমি আপনার বউ এবং আপনি আমার বর। এসব আসছে কোথা থেকে? 6 মাসের হোক কিংবা 6 দিনের, বউ তো বউই হয়। আইন মোতাবেক বিয়ে করেছি আমরা, তোমাকে তোমার অধিকার দেওয়া আমার কর্তব্য। তোর মুখ ভেঙচি দিয়ে গাড়িতে উঠে বসে। তুর্য পাশে এসে বসতেই তোর বলে উঠল, আপনি ভারী বিরক্তকর মানুষ, সেটা কি আপনি জানেন? তুরের কথায় ভ্রু কুচকে তাকাই তুর্য। গাড়ি স্টার্ট দিয়ে আয়নায় একবার নিজের চেহারা দেখে সানগ্লাস চোখে দিল। তোর আর চোখে ওর দিকে তাকিয়ে আছে। তুর্য প্রশ্ন করে, তো কি কিনবে তুমি? তোর হাই তোলে সিটে মাথা লাগিয়ে দিল। গাড়ির রেডিও চালু করে বাইরে দৃষ্টি রেখে বলল, আপনার ফোনে বুলেটের একটা মেসেজ এসেছে দেখলাম। বুলেট নাকি আমাকে চাই, তাই ভাবলাম নিজেকে টপ বানিয়ে ওকে ধরা যায় কিনা। যদিও বুদ্ধিটা ব্যাকডেটেড, কিন্তু কাজে আসতে পারে। কথনটি তুর্যের কর্ণকুহরে পৌঁছতেই তুর্য ব্রেক কষল। উত্তেজিত হয়ে তোরের দিকে তাকাতেই দেখল ও চোখ বুজে আরামসে বসে বসে গান শুনছে। সেই সাথে হাত এবং আঙুল নাড়ছে, মাঝে মাঝে কাঁধ নাচিয়ে নাচছে। তুর্যর রাগ ক্রমশ বাড়ছে তুরের কথা এবং কাজে। ও তুরের দিকে ক্রোধান্বিত হয়ে তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠে প্রশ্ন করল, এসব কি? তুর চোখ মেলে তাকায়, ভ্রু নাচিয়ে প্রশ্ন করে, কোন সব? তুর্য রেডিও বন্ধ করে দিয়ে বলল, নিজেকে টোপ বানাবে মানে কি? পাগল তুমি? মাথার তার ছেঁড়া সব, নাকি পাগলা গারদ ফেরত পাগল? লাস্টেরটা? তুরের উত্তর শুনে তুর্য হতবাক। এই মেয়ে আসলেই পাগল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই ওর। না হলে ক্ষণে ক্ষণে মতিগতির এমন পরিবর্তন হয় কিভাবে? তুর্য গাড়ি ঘুরিয়ে বাড়িতে নিয়ে আসে। তুর্যর রাগ দেখে মুচকি মুচকি হাসছে। তুর্য তুরকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে গাড়িতে উঠে বসে। তুর উকি দিয়ে বলে, বাড়ির ভিতর না গিয়ে গাড়ির ভিতর গেলেন যে? একা একা মরতে যাচ্ছেন ভালো কথা, কিন্তু আমি যে নীতিকে খুঁজতে চাই সেটার জন্য আপনার গাড়ির কিংবা অন্য কিছুর প্রয়োজন কিন্তু পড়বে না আমার, কারণ আপনার মূল্যবান ফোনটি এখন তুরের কবলে। তুর্য এবার গাড়ি থেকে নেমে তুরের হাত ধরে বাড়ির ভিতর ঢুকলো। তাহিরা বেগম কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে বললেন, কি রে, ফিরে আসলি যে? কেনাকাটা শেষ? তুর্য রেগে উত্তর দেয়, হ্যাঁ, যে জিনিস বাড়ি এনেছি তাতেই কুল পাই না, আবার অন্য জিনিস আনবো? তোর বিরক্তিতে চোখ ছোট ছোট করে তাকালো তুর্যের দিকে। তুর্য তুরকে নিয়ে ঘরে ঢুকেই দরজা লাগিয়ে দেয়। তুর্যর ফোন নিয়ে ঘাটছে। তুর্য লাইব্রেরিতে ঢুকে নিজের কাজ করতে লাগলো। খানিকক্ষণ বাদে তুর এসে তুর্যর সামনে কোমরে হাত রেখে দাঁড়ায়। তুর্য ভ্রু নাচিয়ে প্রশ্ন করে, কি হয়েছে? ফোনের এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এগুলোর পাসওয়ার্ড দিয়ে লক করা কেন? আমি ঢুকতে পারছি না। তো পরের পার্সোনাল অ্যাকাউন্টে ঢোকার এত শখ কেন? যাও গিয়ে নিজের ফোন নিয়ে ঘাটাঘাটি করো, আমার ফোন এখানে রেখে দাও। এই, আপনারও কি গার্লফ্রেন্ড আছে? থাকলে আমাকে বলুন, আমি সেটিং করে দিচ্ছি। লুকিয়ে রেখে কি লাভ? আমার শুধু গার্লফ্রেন্ড না, অ্যাব্রোডে বউ বাচ্চা সব আছে, কিন্তু তাদের সেফটির জন্য আমি কাউকে কিছু জানাই না। তোর ভ্রু কুচকে বলে, এটা জোকস ছিল? তুর্য নির্লিপ্ত দৃষ্টিতে উত্তর দেয়, হ্যাঁ তো? আই ডোন্ট লাইক জোকস। সো হোয়াট ক্যান আই ডু নাও? লিভ ফ্রম হিয়ার। তুরের রাগ হলো তুর্যের এমন কথা শুনে। ও ছুটে এসে বিছানার উপর বসে পড়ে। তুর্যর ফোনের দিকে কয়েকবার তাকিয়ে ওর ফোনটা ছুঁড়ে মারে দেওয়ালে। শব্দ শুনেই তুর্য বাইরে এসে দেখে নিজের নিহত ফোনটা টুকরো টুকরো হয়ে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে, আর তুর নিজের ফোনে গভীর মনোযোগ দিয়ে ফেসবুকিং করছে। ভাঙার যখন এত ইচ্ছা তখন নিজের ফোনটাই ভাঙতে। আমার ফোন কি তোমার মাথায় চড়েছিল? এখন সিমটা ঠিক থাকলেই হয়। আপনার ভাগ্য ভালো যে আমি শুধু আপনার ফোনটাকে আছাড় মেরেছি, আপনাকে যে আছাড় মারেনি, এর জন্য শুকরিয়া আদায় করুন। তুর্য ভ্রুকুটি করে তাকাই তুরের দিকে। তুমি আছাড় মারবে আমাকে?
মেরে দেখাও। কেন? আমার ছোঁয়া পেতে চান বুঝি? তুরের কথা শুনে কেসে উঠল তুর্য। না, এই মেয়ের সাথে কথা বলে লাভ নেই। আসলেই পাগলা গারদ ফেরত পাগলও। না হলে কেউ এভাবে কথা বলতে পারে, এমন অদ্ভুত আচরণ করতে পারে? 7 দিনের মধ্যে তুর্যর পা অনেকটা ঠিক হয়ে যায়। একদিন বিকালে মায়ের জোড়াজুড়িতে তুরকে নিয়ে বাইরে ঘুরতে আসে তুর্য। তুর্য আইসক্রিম আনতে দোকানে যেতেই তুর গাড়ি থেকে নেমে দৌড়তে থাকে রাস্তায়। তুর্য আইসক্রিম ফেলে রেখে তুরের পিছনে দৌড়তে থাকে। তোর থামো। তোর হঠাৎ ওড়না পায়ে বেঁধে পড়ে যায় তুর। চিৎকার দিয়ে কেঁদে ওঠে। আবারও ওড়না ফেলে রেখে দৌড়তে শুরু করে। তুর্যর পা কিছুটা ঠিক হলেও ও তুরের গতির সাথে পাল্লা দিয়ে দৌড়তে পারছে না। তুর্যর পায়ে সেলাই করা অংশ ফেটে আবার রক্ত পড়তে শুরু করে। তুর্য নিজের সর্বশক্তি দিয়ে চেষ্টা করছে তুরকে আটকানোর, কিন্তু তুর্যের দৃষ্টির অগোচরে চলে যায়। তুর্য এবার দাঁড়িয়ে পড়ে রাস্তায়। সামনে চৌরাস্তা। কোন রাস্তা দিয়ে তুর গিয়েছে বুঝতে পারছে না তুর্য নিজের ফোর্স দিয়ে সারা এলাকা তন্ন তন্ন করে খোঁজে। তুর কোথাও নেই। ঘটনার 2 দিনের মাথায় তুর নিজের বাড়ি এসে হাজির। তুর্য তুরকে দেখা মাত্র ছুটে যায় ওর কাছে। তুরের গালে কপালে হাত বুলিয়ে দিল সন্তর্পণে। ঠিক আছো তুমি? কোথায় চলে গিয়েছিলে? জানো কত খুঁজেছি তোমায়। কেন খুঁজেছেন? খোঁজার কোনো প্রয়োজন ছিল না। তুরের কথা শুনে স্তব্ধ তুর্য। তুর একবারও তুর্যের মুখের পানে চেয়ে দেখল না। দেখলে হয়তো বুঝতে পারত ছেলেটা এই 10 দিনে ওকে কতটা ভালোবেসে ফেলেছে। নিজের কেমন দশা করেছে এই 2 দিনে, কি থেকে কি হয়েছে। তুর সোজা চলে গেল তুর্যের ঘরে। গোসল সেরে তাহিরা বেগমের ঘরে এসে দেখা করে যায় তুর্য নতমস্তকে লাইব্রেরিতে বসে আছে। রাতে তুর্য বিছানার পাশে আসতেই তুর বলে উঠল, এখানে নয়, অন্য ঘরে গিয়ে ঘুমান। আমি আপনার সাথে ঘুমাতে পারবো না। তুরের এমন বারণ শুনে তুর্য বাকরুদ্ধ। কই, আগে তো তুর কখনো ওকে মানা করেনি এভাবে। তোর কি তুর্যকে এতটাই খারাপ ভাবে? তুর্য রেগে চলে গেল অন্য রুমে। মধ্যরাতে তুর আসে তুর্যের লাইব্রেরিতে। অস্থির চিত্তে খুঁজতে থাকে কিছু একটা, কিন্তু সেটা খুঁজে না পেয়ে অবশেষে হতাশ হয়ে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকাল হতেই তুর্যকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে যায় তুর। এভাবে দাঁড়িয়ে আছেন কেন? তুমি কালো হয়ে গেছো। রোদের তাপে নাকি অন্য কারণে? ক্লান্ত ছিলাম দৌড়াতে গিয়ে। হ্যাঁ, দৌড়াতে গিয়ে? কোথায় গিয়েছিলে? কি দেখেছো সেগুলো বলো। তুর সন্দিগ্ধ দৃষ্টিতে তুর্যের দিকে তাকিয়ে বলে উঠল, সেগুলো আপনাকে বলা প্রয়োজন বোধ করছি না। তুর্য কিছু না বলে পেছন ঘুরে হাঁটতে যেতেই ওর পায়ে টান লাগে। ব্যথায় কুকড়ে ওঠে ও। চাপা আর্তনাদে সারা ঘর কেঁপে উঠলেও তুর থাকে স্বাভাবিক। আগের মতো তুর্যের কাছে এসে ওকে ধরে না, কোনো কথাও বলে না। তুর্য তুরের ফোন এনে তুরের হাতে দিল। তোমার ফোন আমার কাছে ছিল, নাও। তুর নিঃশব্দে ফোন নিয়ে বসলো। তুর্য আর কথা না বাড়িয়ে চলে আসে পুলিশ স্টেশন। তুরের এমন কর্মকাণ্ড স্বাভাবিক মনে হচ্ছে না ওর। যাই হোক, ওসবে মন দিয়ে লাভ নেই। পাগলি কখন কি করে বোঝা যায় না। মধ্যরাতে বাড়িতে ফেরে তুর্য। সারাদিন দৌড়ঝাঁপ করে ক্লান্ত সে। পায়ের ব্যথাটা বেড়েছে। তুর্য ঘরে এসেই তুরকে অনুরোধের সুরে বলল, ব্যান্ডেজটা খুলে নতুন করে ব্যান্ডেজ করে দিতে পারবে তোর? তুর্যর দিকে আর চোখে তাকিয়ে ব্যান্ডেজটা খুলতে আরম্ভ করে। তুর্যের বুক ফেটে কান্না আসছে তুরের নীরবতায়। একটু কথা বললেও কি তুরের খুব আপত্তি? তুর ব্যান্ডেজ করে বাইরে চলে গেল। তুর্য রেগে পায়ের ব্যান্ডেজটা টেনে ছিঁড়ে ফেলে। মেডিসিন মুছে পা টান টান করে শুয়ে পড়ে। পায়ে টান লাগার সাথে সাথে রক্ত গড়িয়ে পড়তে শুরু করলো পা বেয়ে। তুর একবার ঘরের সামনে এসেও চলে যায়। পরক্ষণেই এক বাটি গরম পানি এনে হাজির। বিরক্ত করো না তোর, আমায় একা থাকতে দাও। আপাতত আজ অন্য রুমে গিয়ে ঘুমাও, না হলে মায়ের কাছে যাও। তুর্যের পায়ের দিকে লক্ষ্য করলো। রক্তে বেডশিট ভেসে যাচ্ছে। তুর এবার নিরুপায় হয়ে বাইরে চলে যায়। ফিরে আসে একটা খাতা এবং কলম নিয়ে। তুর খাতাটা তুর্যের হাতে দিতে তুর্য রেগে বলে ওঠে, এসব কি তোর? বললাম না এখান থেকে যেতে। তুর ঠোঁটে আঙুল দিয়ে চুপ থাকতে বলল তুর্যকে এবং ইশারায় কাগজটি পড়তে বলল। আমি তো নই ভাইয়া, আমি নীতি, তোরের যমজ বোন নীতি। কিন্তু কোনো শব্দ না করে চুপচাপ কাগজটি পড়ুন। 3 দিন আগে তোর আমাকে বুলেটের গাড়িতে দেখে, ও আমাদের পিছু নেই। আমি সাইড মিররে হুবহু নিজের প্রতিরূপ দেখে প্রথমে ঘাবড়ে যাই। পরে যখন বুঝতে পারলাম ওটা আমার বোন তুর, তখন ওকে ইশারায় মানাও করেছিলাম আমার পেছনে যেন না আসে, কিন্তু শুনলো না। চৌরাস্তার মাথায় ওকে অজ্ঞান করে গাড়িতে তোলা হয়। আমার হাত বাঁধা ছিল তখন। বুলেট এই 3 বছর
আমাকে ওর বিভিন্ন কাজে লাগিয়েছে। দেশের বাইরে অস্ত্রোপচার, ড্রাগ সহ নানান মাদকদ্রব্য পাচার করতো আমার দিয়ে। আমি পরিবারের কাছ থেকে দূরে থাকলেও সব খবর আমার কাছে থাকতো। আমি জানতাম তোর আমায় পাগলের মতো খুঁজে চলেছে, কিন্তু আমি নিরুপায় ছিলাম। বুলেট আমাকে শাসিয়েছিল, আমি যদি কাউকে কিছু বলি তাহলে ও তোরের ক্ষতি করবে। এই ছোট তোরকে বারবার হাতের নাগালে পেয়ে ও ছেড়ে দিত। উদ্দেশ্য আমাকে দিয়ে কাজ হাসিল করানো। এখন আমাকে পাঠিয়েছে ওর বিরুদ্ধে আপনি যে ফাইলগুলো বানিয়েছেন না, সেগুলো সংগ্রহ করতে, সেগুলো নিয়ে যাওয়ার জন্য। আমার হাতে যে ঘড়িটা দেখছেন, এখানে একটা চিপ ইনস্টল করা আছে, যার কারণে বুলেট আমাদের সকল কথা দেখতে না পেলেও শুনতে পাই। আমাকে দেখার প্রয়োজন নেই ওর, কারণ আমি তোরের ক্ষতি হবে এমন কাজ করতে পারবো না। কিন্তু আমি এখন বুঝতে পারছি না আপনাকে কিভাবে কথাটি বললো, কথাটি হলো। কোনো এক রোদ্দুর নামে কেউ নাকি বুলেটকে একটা পার্সেল পাঠিয়েছে। বুলেট সেই রোদ্দুরকেও চাই। এখন মেইন প্রবলেম হলো ওই রোদ্দুর নাকি তোরের বয়ফ্রেন্ড। এখন আমাকে এই বিপাক থেকে উদ্ধার করার দায়িত্ব আপনার ভাইয়া। আমাদের প্ল্যানিং লিখে আদান প্রদান করতে হবে, তাই আপনার যা বলার সেটাও লিখে বলুন। তুর্য কাগজটি পড়ে সামনে থাকা মেয়েটির দিকে তাকালো। ওকে আদেও নীতি, নাকি তোর নিজেই ওকে ঘাবড়ে দেওয়ার চেষ্টা করছে? কিন্তু যদি সেটা হতো তাহলে রোদ্দুরের কথাটা চেপে যেত নাকি? রোদ্দুরকে তো তোর চেনে, তোর বললেই রোদ্দুর চলে আসবে। তাহলে তোর রোদ্দুরকে আসতে বলছে না কেন? তবে কি ও সত্যিই নীতি? রোদ্দুরকে চেনে না বলে সাহায্য চাইছে ওর কাছে? তুর্য কাগজটি অপর পাশে লিখে দিল। তোরকে কোথায় রাখা হয়েছে সে খোঁজ আমায় দিতে পারলেই আমি তোমাকে বিশ্বাস করব। নীতি ফোন বের করে কোথাও একটা কল করলো। হ্যালো, আমি আমার বোনকে দেখতে চাই। আমার বোনকে না দেখে আমি কোনো কাজ করতে পারবো না। বুলেটকে বিশ্বাস করি না আমি। আগে আমি আমার বোনকে নিরাপদে দেখব, তারপর আর কাজ করব। হ্যাঁ, আমি একাই আছি। ভিডিও পাঠানো লাগবে না, আমি ভিডিও কল দিচ্ছি। ভিডিও কলে দেখো তোরকে। নীতি ভিডিও কল দিতেই ওরা রিসিভ করে। তুর্য দূর থেকে দেখছে তোরকে একটা বিছানায় ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। নীতি রেগে চিৎকার করে উঠল। তোরকে ড্রাগ দিতে মানা করেছিলাম আমি, বুলেট আমার কথা রাখেনি। ওরা বলে ওঠে, ড্রাগ দেওয়া হয়নি ওকে, ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, এতে ওর কোনো ক্ষতি হবে না। তুমি তোমার কাজে মন দাও, ফাইলটা বস যে কোনো কিছুর বিনিময়ে চাই। নীতি বলে, ওকে। নীতি ফোন রেখে তুর্যর দিকে তাকাতেই তুর্য উঠে গিয়ে একটা ফাইল এনে নীতির হাতে দেয়। নীতি ফাইলটার দিকে চেয়ে থাকে কিছুক্ষণ, এরপর কাগজে লিখে দেয়, আমাকে যেতে হবে। এটা বুলেটের হাতে না পৌঁছানো অবধি ও তোরকে ছাড়বে না। আমার জীবনের কয়েক বছর ওই অন্ধকার জগতে কেটেছে। আমি সহ্য করতে পারবো সবটা, কিন্তু তোর পারবে না। তাই আজ রাতে আমি চলে যাব। তুর্য লিখে দিল, রোদ্দুর এবং তুর্য আসবে তোরের কাছে, খবরটাকে জানিয়ে দিও এবং সাবধানে যেও। সেই রাতেই নীতি চলে গেল বুলেটের আস্তানায়। পরদিন সকালে তুর্য তৈরি হয়ে নিল। ছদ্মবেশে ওর কিছু বিশ্বস্ত স্পাই এবং কিছু কনস্টেবল নিল। বুলেটের আস্তানার ঠিকানা পাঠিয়েছে নীতি। তুর্য নীতির লোকেশন ট্র্যাক করে ওখানে পৌঁছবে। তুর্যর পায়ের ব্যান্ডেজটা তুর্য টাইট করে বেঁধে সেখানে ছুরি গুজে রেখেছে। হাতের কনুইয়ে নাইফ, কোমরে বন্দুক, শার্টের ভেতর বুলেট প্রুফ জ্যাকেট। ওরা তৈরি হয়ে আসলো বুলেটের সঠিক ঠিকানায়। কিন্তু তুর্য নিজের সাথে কাউকে নিয়ে যাবে না ভিতরে। সবাই আশেপাশে এবং দূরত্ব বজায় রেখে নজর রাখবে। তুর্য সবাইকে সবার থাকার জায়গা ঠিক করে দিয়ে পাশের জঙ্গলের ভিতরে চলে গেল। ফিরে আসলো কিছুক্ষণের মধ্যে। এরপরও ধীর পায়ে এগিয়ে গেল বুলেটের আস্তানার সেই বাগান বাড়ি। তুর্যর কপালে বিন্দু বিন্দু ঘাম। তুর্য সেটা এক হাতে মুছে এগিয়ে যেতেই কেউ একজন তুর্যর মাথায় বন্দুক ঠেকালো। তুর্য হাত উঁচু করে দাঁড়ালো। পেছন থেকে আগন্তুক বলে উঠল, কে তুমি, কি চাও? বুলেটের কাছে গিয়ে বলো তুর্য এসেছে। বুলেট আমাকে খুব ভালো করে চেনে। আগন্তুক তুর্যকে সাথে নিয়ে বুলেটের ঘরে আসে। বুলেট তুর্যকে দেখা মাত্র চিনে ফেলল। উচ্চস্বরে হেসে তুর্যকে স্বাগত করল নিজের আস্তানায়। অবশেষে তুমি এসেছো। আমি জানতাম তুমি আসবে, কারণ তোমার তুর্যে এখানেই আছে। কিন্তু তোমাদের চালে একটা ভুল হয়েছে। সেটা হলো তুমি নীতিকে সব ফাইল দিতে গিয়ে ভুল করে একটা চিঠিও দিয়ে ফেলেছ, যেটা তুর্কে লিখেছে তার প্রিয় রোদ্দুর। তুর্য চকিত দৃষ্টিতে তাকালো বুলেটের দিকে, এরপর মধুর হেসে বলল, আমাদের কথাগুলো আমাদের মাঝে থাকায় শ্রেয় নয় কি বুলেট? তুমি আমাকে আমার তুর দিবে এবং আমি তোমার এই কেস, তোমার মুক্তি। বুলেট হাতের ইশারায় ওর লক্ষ্যে যেতে বলল। এরপর দরজা বন্ধ করে এসে একটা চেয়ারের উপর বসে।
পায়ের উপর পা তুলে বলল, এত সহজে তো আমি তুরকে তোমার হাতে তুলে দিতে পারবো না। তুর এখন আমার সব থেকে বড় অস্ত্র। যে তুরের জন্য পুলিশ কমিশনার পর্যন্ত আমার হাতের লাগালের ভিতর চলে এসেছে, সেই সোনার পাড়া হাঁস মানে তুরকে আমি কিভাবে তোমায় হস্তান্তর করতে পারি? তুমি কি ভাবছ নীতি আর তুমি যে প্ল্যান করবে তা আমার অজানা থাকবে? বুলেট আমি, আর বুলেটের প্রতিটা কদম তোমাদের থেকে এগিয়ে। তুর্য হাসি বুলেটের কথা শুনে। তুর্য আগেই জানতো বুলেট নীতিকে টোপ বানিয়ে ওকে আটকানোর চেষ্টা করবে, কিন্তু এই মুহূর্তে বুলেটের এমন বোকা বোকা কথা সত্যিই তুর্যর বোধগম্য হচ্ছে না। তুর্য নিজেও একটা চেয়ার টেনে বসে। বাইরের পরিবেশটা একেবারে ঠান্ডা হয়ে আছে। ওদিকে সারা বাড়ি জুড়ে হেঁটে চলেছে এক আগন্তুক। বুলেটের গ্যাংয়ের পোশাকের আড়ালে সে নিজের কাজ করে চলেছে সন্তর্পণে। সবার খাবারে ওদের নিজেদের ড্রাগই মিশিয়ে দিয়েছে সে। কিছুক্ষণের মধ্যেই সবাই মধ্যাহ্ন ভোজনের জন্য খাবারের ঘরে যাবে। আগন্তুক সেটারই অপেক্ষা করছে। কিছু গার্ড বাদে সবাই খেতে চলে যায়। সবার খাওয়া প্রায় শেষ। ইতিমধ্যে মাদকের তীব্র প্রভাব পড়তে শুরু করছে সবার মাঝে। 20 জনের মতো প্রায় ঘুমিয়ে পড়েছে। এখনো 20-25 জন রয়েছে পাহারায়। তুর্যর অনুসারীরা ধীরে ধীরে এগিয়ে আসে বাগানবাড়ির দিকে। আগন্তুক পা টিপে টিপে এগিয়ে গেল তুরকে যে ঘরে রাখা হয়েছে সেই ঘরের দিকে। একজন পায়চারি করছে ঘরের সামনে পাহারার জন্য। আগন্তুক গিয়ে লোকটাকে পেছন থেকে চেপে ধরে। ঘাড় ধরে একটা মোচড় দিতে সে লুটিয়ে পড়ে মেঝেতে। আগন্তুক লোকটির পকেট থেকে ঘরের চাবি নিয়ে লোকটার দেহ টেনে পাশের একটা ঘরে ঢুকিয়ে দরজা লাগিয়ে দিল। এদিকটাই এখন কেউ নেই। আগন্তুক দরজা খুলতেই দেখে নীতিকে বেঁধে রাখা হয়েছে একটা চেয়ারের সাথে। তুর বিছানায় নিস্তব্ধ শরীরে ঘুমিয়ে আছে। আগন্তুক দ্রুত গিয়ে নীতির বাঁধন খুলে দেয়। বাঁধন খুলতেই নীতি লোকটিকে জোরে ধাক্কা মারে। হাতের কাছে থাকা একটা লাঠি উঠিয়ে আগন্তুককে মারতে যাবে, এমন সময় সে নিচের মুখোশ খুলে ফেলল। নীতি চমকে বলে উঠল, তুর্য ভাইয়া, আপনি এই পোশাকে এখানে কি করছেন? হুশ, কথা বলো না। তোর ঠিক আছে? দেখো ওকে। নীতি তুরের পাশে গিয়ে ওর চোখে মুখে পানি দিল, কিন্তু জ্ঞান ফিরছে না। নীতি চিন্তিত কণ্ঠে বলল, হয়তো হাই ডোজের মেডিসিন দেওয়া হয়েছে ওকে। এখন ঘুম না ভাঙতেও পারে। আমাদের এখান থেকে যাওয়া উচিত। বাইরে আমার ফোর্স আছে। বাড়ির পেছনের রাস্তা দিয়ে তোরকে নিয়ে যাও। ওখানে কোনো পাহারা নেই। আপনি যাবেন না? আমার এখানে আরও অনেক কাজ আছে। সব হিসাব মেটাতে হবে আমায়। তুমি দ্রুত তোরকে নিয়ে বেরিয়ে যাও, কেউ চলে আসবে। তুর্যর ইশারায় ওর ফোর্স ঘিরে ধরে পুরো বাড়িটা। দুপক্ষের মধ্যে শুরু হয় এক প্রবল হানাহানি। বুলেট বাইরের শব্দ দেখে বিপন্ন চোখে তাকাই সামনে বসে থাকা তুর্যর দিকে। এরপর কোমরের পিছনে গুজে রাখা একটা পিস্তল তাক করে তুর্যর মাথায়। হুঙ্কার ছেড়ে বলে, এসব কি তুর্যম? বাইরে কি হচ্ছে? তখনই দরজা খুলে যায় মর্মর শব্দে। বাইরে থেকে ভেতরে ঢুকছে আর একটা তুর্য। চোখের সামনে দুটো তুর্যকে দেখে বিস্ময় কিং কর্তব্য বিমূঢ়। বুলেটের হাত থেকে পিস্তল পড়ে গেল নিচে। ভয়ে কাটা দিয়ে উঠল ওর সারা শরীর। অস্ফুট কণ্ঠে বলল, কারা তোমরা? জোড়া তুর্য হেসে উঠল উচ্চস্বরে। ওদের হাসির ঝংকার বুলেটের কানে পৌঁছতেই বুলেটের চোখের সামনে ভেসে উঠল কিছু অতীত। যে তিক্ত অতীত আজ ওর সামনে উপস্থিত, সেটা কি শুধুই অতীত, নাকি অতীতের শোনা সেই ভবিষ্যৎবাণী? তুর্য হেসে একটা চেয়ার টেনে বসে। এরপর বুলেটের মুখের উপর থেকে একটা চামড়ার আস্তরণ টেনে ছিঁড়ে ফেলে নিমেষে। এককাল পোড়া মানুষটি তুর্যর দিকে তাকায় ঈষৎ হেসে। তুর্য ইশারায় অপর তুর্যকেও নিজের মুখের উপর থেকে মাস্ক খুলে ফেলতে বলে। ছেলেটি মাস্ক খুলতেই বুলেট আতঙ্কিত, অস্থির হয়ে যায়। কারণ সে আর কেউ নয়, বুলেটেরই ছেলে সাদাফ। কি বাবা, চমকে গেল অনেক, তাই না? কি করে তোমার নিজ হাতে খুন করা ছেলে আজ জীবন্ত অবস্থায় তোমার সামনে বসে আছে। রহস্যজনক একটা অধ্যায়ের পাতা খুলতেই তোমার এই হাল। যদি অধ্যায়টা পড়তে শুরু করো তাহলে কি হবে? বুলেট তুর্যর দিকে তাকিয়ে আবার সাদাপের দিকে তাকালো। তুর্য ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, কি ভেবেছিলেন খালু, আমি আপনার খোঁজ কখনো পাবো না? রোদ্দুরকে আপনার এতটা বোকা মনে হয়? আরে খালু, আমি সেদিন ছিলাম না। বাবা মায়ের অ্যাক্সিডেন্টের কথা জানতাম না, কিন্তু আপনি তো জানতেন আমার কথা। 8 বছর ধরে এই কালো অতীতটা বুকে জড়িয়ে আছি। দগ্ধ হচ্ছি, পুড়ছি, কয়লা হচ্ছি, আবার সেই কয়লা থেকে জ্বালছি নতুন আগুন। আর আপনি কিনা সেই রোদ্দুরের খোঁজি তুর্যর কাছে চাইছেন? হাউ ফানি।
বুলেট নিজের ছেলের দিকে অশ্রুসিক্ত চোখে তাকাতেই সাদাব ভ্রুকুচকে তাকালো। এটা আবার কোন নাটক? আরে বাবা, তুমি মরবে ঠিক আছে, কিন্তু তোমার হাতে এখনো তো কিছু সময় আছে। নিজের কুকর্ম অতীতগুলো একটু নেড়েচেড়ে নাও। বাচ্চাদের যেমন গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দিতে হয়, তোমাকেও তেমনভাবে অতীতের গল্প শুনিয়ে আমরা ঘুম পাড়িয়ে দেব। কোনো চিন্তা করো না, তোমার ছেলে আমি, তোমার রক্ত আমার শরীরে। কিছু না জানলেও সঠিকভাবে ঘুম পাড়িয়ে দিতে জানি আমি, শিখেছি তো তোমার কাছ থেকেই। তুর্য বলতে আরম্ভ করল। আজ থেকে প্রায় 9 বছর আগে আপনি নিজের স্ত্রী সাহেরাকে খুন করেছিলেন। দুর্ভাগ্যবশতভাবে আমি তারই বোনের ছেলে, যে ওই 9 বছর আগের গত 8 বছর ধরে ইন্ডিয়াতে নিজের ফুফাদের বাড়িতে ছিল। যখন আপনি খালামণিকে খুন করেন তখন সাদাব সবটা বলেছিল আমায়। আমার ফেরার পথেই আমার পাসপোর্ট নিয়ে একটা ঝামেলা হয় বিধায় আমাকে কয়েক মাস অপেক্ষা করতে হয়েছিল এ দেশে আসার জন্য, কিন্তু আপনি তার আগে আমার আব্বুকে খুন করেন। সাদাব হেসে বলে, আরে ভাইয়া, খুন বলছিস কেন? এই লোকটা তো ওটাকে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিয়েছিল, তাই না? তুর্য বলল, কি ভেবেছিলেন রোদ্দুর নিজের বাবার খুনকে এতটা সহজভাবে নিবে? বাবার অ্যাক্সিডেন্ট করেছিল যে লরি, তার নাম্বার বাংলাদেশের ট্রাভেল এজেন্সির কোথাও নেই। বাহ, আপনি আমাদের জমির ওপর হাত দিয়েছিলেন সে কথাটাও আমি বলিনি। আমার মাকে মেরে তাড়িয়ে দিয়েছিলেন আমাদের পৈতৃক নিবাস থেকে, সেটাও আমি বলিনি। সাদাব বুলেটের সামনে এসে তুড়ি মেরে বলে, আমার কথাগুলো এখনো শোনা বাকি আছে আপনার। আমার আব্বুর কি অপরাধ ছিল মিস্টার বুলেট? সে আপনাকে নারী পাচার করতে দেখেছে, কালো টাকার পাহাড় বানাতে দেখেছে। এটা কি তার সব থেকে বড় অপরাধ ছিল যে তাকে মেরে সেদিন নদীতে ফেলে দিয়েছিলেন? আমার কি অপরাধ ছিল? আমি তো আপনারই ছেলে, আপনার রক্ত বইছে আমার শরীরে। আমারই বা কি অপরাধ ছিল যে আপনি আমাকেও গুলি করেছিলেন? শুধুমাত্র আমি আপনাকে এক নারীর বিছানায় দেখে চিল্লিয়ে বলেছিলাম, তুমি কি করছো আব্বু? আমি সবাইকে বলে দেব, আমি দেখেছি তুমি আম্মুকে মেরেছ। এটাই কি আমার অপরাধ ছিল? বুলেট এবার চিল্লিয়ে বলল, হ্যাঁ, এটাই তোর অপরাধ। তুই আমার সাজানো সাম্রাজ্যের একমাত্র রাজদ্রোহী ছিলি। তোর কারণে আমি আমার রাজ্য হারাতে বসেছিলাম, যেটা আমি তিল তিল করে গড়েছি। তোর মাকে বিয়ে করেছিলাম শুধু টাকার জন্য, বুঝেছিস? আর আজ সেটা আছে আমার কাছে। আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম, তাই আমি নিতে পেরেছি। তোর নানাকে আমি শাস্তি দিতে পেরেছি। তুর্য সাদাব উভয়ই চমকে তাকায় বুলেটের দিকে। বুলেট উচ্চস্বরে হেসে বলে, তোর নানার জন্য আজ আমার চেহারার এই দশা। তোর নানার জন্য সারা গ্রামের মানুষ আমাকে মেরেছিল। তোর নানার জন্য আমি ঝাঁপ দেই নদীতে। তোর নানার জন্য আমি ইটের বাটায় কাজ করি, যেখানে একটা দুর্ঘটনায় আমার চেহারা জ্বলছে যায়। আরে, একটা মহিলার গয়নাই তো চুরি করেছিলাম, তার জন্য উনি আমায় ন্যাড়া বানিয়ে মুখে চুলকানি লেপটে দেওয়ার শাস্তি দেবেন? গ্রামের লোকেরা শুধুমাত্র ওনার কারণে জানতে পেরেছিল যে আমি চুরি করেছি। আমি ওনাকে বলেছিলাম আমি ওনার জীবন নরক করে দিব, ওনার মেয়েদের জীবন নরক করে দিব। আমি সেটা পেরেছি, আর আজ তোদের দুজনকে মেরে আমি আমার সেই কথাটা রাখবো। বলেই পিস্তল উঠিয়ে তুর্যর দিকে তাক করে গুলি করল বুলেট। সাদাব তুর্যকে ধাক্কা দিয়ে পাশে ফেলে দিতেই গুলিটা এসে লাগে সাদাপের হাতে। তুর্য সেটা দেখে বুলেটের হাতের তালু বরাবর গুলি করে। বুলেটের হাত থেকে আবার পিস্তল পড়ে গেল। তুর্য পিস্তল উঠিয়ে বুলেটের দিকে তাক করে ওকে ইশারায় বসতে বলে। সাদাপের হাতে নিজের শার্টটা খুলে পেঁচিয়ে দিয়ে তুর্য ক্রোধতী কণ্ঠে বলে, সামান্য একটা জিনিস আপনি অনেকটা দূর পর্যন্ত টেনে এনেছেন খালু। আপনার জন্য শেষ হয়েছে 2টি জীবন, নষ্ট হয়েছে 5টি জীবন। আমাদের কথা না হয় বাদ দিলাম, অগণিত মেয়ে পাচার করেছেন আপনি। তাদের কথা, তাদের পরিবারের কথা কখনো ভেবেছেন? নীতি, তাকে এনে অবধি আপনি তার দ্বারা অসংখ্য খারাপ কাজ করিয়েছেন। তার মুখেরও লাগিয়েছেন নিজের মতো কৃত্রিম চেহারার আস্তরণ। শুধুমাত্র নিজেকে সুরক্ষিত রাখতে ব্যবহার করেছেন নীতি এবং তুরের মতো অসংখ্য মেয়ে। আপনাকে যে মারবো, কিন্তু কিভাবে মারবো ভেবে পাচ্ছি না। ঠিক কতটা কষ্ট দিলে আপনি নিজে নিজের মৃত্যু কামনা করবেন বুঝতে পারছি না। আপনার মতো মানুষকে সহজ মৃত্যু দিলে সেটা আমার খালামণি এবং বাবার প্রতি অন্যায় করা হবে, অবিচার করা হবে তাদের প্রতি যাদের জীবন নষ্ট করে, তাদের ঘাড়ে পা রেখে নিজে এই অবস্থায় এসেছেন। তুর্য বুলেটের হাত পা বেঁধে ফেলে দড়ি দিয়ে। সাদাবকে গাড়িতে বসিয়ে ওর হাতে হাত রেখে বলে, আমি জানি তুই যতই তোর বাবাকে ঘৃণা করিস না কেন, কোনো সন্তান তার বাবাকে চোখের সামনে
তিল তিল করে মরতে দেখতে পারবে না। অন্য কেউ পারলেও তুই পারবি না, তাই তুই বাড়িতে চলে যা। তোর বাবাকে আমি তার মৃত্যুর কাল সচক্ষে দেখিয়ে দিয়ে আসি। সাদাব অনুনয়ের সুরে বলে, আমাকে নিয়ে চল ভাইয়া, এই লোকটাকে আমি নিজের সামনে মরতে দেখতে কাতরাতে দেখতে চাই। যেভাবে আমার আম্মু কাতরিয়েছিল, তোর বাবা মরেছিল, খালামণি কেঁদেছিল। তুর্য বাধ্য হয়ে সাদাবকেও সঙ্গে নেয়। জঙ্গলের মাঝ বরাবর বুলেটকে নিয়ে যায় ওরা। তুর্যর হাতে লোহার রড, লঙ্কা এবং নুনের প্যাকেট। সাদাব একটা ছুরি আর বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তুর্য বুলেটের শরীরের প্রতিটি জায়গায় রড দিয়ে আঘাত করতে থাকে। রক্তে সপসপ করছে ওর শরীর। এবারও ছুরি হাতে নিয়ে আঁচড় দিতে লাগলো বুলেটের শরীরে। বুলেটের আর্তনাদ চিৎকারে বনের পশু পাখি অব্দি হুঙ্কার তুলে ডাকছে। সাদাবে সে লঙ্কা এবং নুনের গুঁড়ো ছড়িয়ে দিল বুলেটের শরীরে। মনে আছে আমার মায়ের হাত পুড়িয়ে তাতে একেবারে লবণ এবং লঙ্কা চেপে ধরেছিল একত্রে? বুলেট গলা ফাটিয়ে চিৎকার করছে। তুর্যর হাত কাঁপছে বুলেটের এই ক্ষতবিক্ষত শরীর দেখে। শত হলেও মানুষ তো, এভাবে অন্য মানুষকে মারতে এবং প্রত্যক্ষ করতে কষ্ট হচ্ছে ওর। বুলেট এক নাগারে বলছে, আমাকে মেরে ফেল, তবুও এভাবে আর কষ্ট দিস না। তুর্য বন্দুক বের করে বুলেটের কপাল বরাবর গুলি করতেই বুলেট চোখ আবদ্ধ করে ফেলে। পাচার করা মেয়েগুলোর শরীর যেমন নবরূপী পশুরা খুবলে খেয়েছে, তেমনও শরীরও আজ এই জঙ্গলের অভুক্ত পশুদের। এবার বাড়ি চল সাদাব। বাড়ি ফিরতেই ওরা দেখলো একটা মেয়ে বসে বসে তাহিরা বেগমের সাথে গল্প করছেন। তুর্য মেয়েটিকে চিনতে পারল না। সাদাব ফিসফিসিয়ে বলল, এটাই নীতি ভাইয়া, এটাই ওর আসল চেহারা। তুর্য সাদাবের দিকে তাকিয়ে হালকা হেসে বলে, বাহ, আমি তো ভেবেছি ও শুধু ময়দা সুন্দরী, ময়দার সৌন্দর্যে তোকে মুগ্ধ করেছে, কিন্তু এখন দেখছি আসলেই সুন্দর। কিন্তু আমার বউটা কই? নীতি তুর্যকে দেখে হেসে ফেলল। অবশেষে প্ল্যান সাকসেসফুল, কি বলেন ভাইয়া? তুর্য নিরাশ কণ্ঠে বলে, হ্যাঁ, তোমাদের বদৌলতে বাঘের গুহায় থেকেও যে মানুষ প্রেম করতে পারে, সেটা তোমাদের না দেখলে এবং সকালে সাদাবের কথা না শুনলে জানতামই না। তাহিরা বেগম মুখ ভার করে বললেন, ল্যাংড়া পা নিয়ে এসব করলে ভালো কথা, কিন্তু বাড়ির বউকে বাড়ি পৌঁছে দিয়েই কি সব দায়িত্ব শেষ? আহাম্ম, এখানে পটর পটর না করে উপরে গিয়ে দেখ তোর বউয়ের কি অবস্থা। তুর্য চকিত দৃষ্টিতে তাকিয়ে উত্তর দেয়, তোমরা আছো তো? তাহিরা বেগম ফস করে উঠলেন, হয় পরের বউয়ের সেবায় নিয়োজিত থাকবো বলেই তো এখানে পড়ে আছি। তোর বউ আমি খাতিরদারি করবো কেন? তাছাড়া আমার অত সময় নেই। নীতি আর সাদাফের বিয়ের ব্যবস্থা করতে হবে, সবাই আসছে এখানে। তুর্য মুখ বাঁকিয়ে বলে, বুড়ির মুখ এই বয়সেও থামে না। তুর্য কথাটা বলে চলে যাচ্ছিল। এমন সময় তাহিরা বেগম বলে উঠলেন, এই তুই বুড়ি কাকে বললি? তুই জানিস এই বয়সেও আমার জন্য সম্বন্ধ আসে? তোর কি যোগ্যতা আছে? তোর পাখি সহজ সরল বলে ওকে ফাঁসাইতে পারছস, না হলে তোর কপালে বউ জুটতো না। ওদের এমন কথাবার্তায় নীতি হতভম্ব। সাদাব মৃদু হেসে বলে, খালামুনি আমাদের বন্ধুর মতো, ছোট থেকে এভাবে আগলে রেখেছেন। কখনো বুঝতে দেয়নি আমার বাবা মা কিংবা খালুর অভাব। আমাদের কোনো বন্ধু হতো না, কারণ আমাদের লুকিয়ে থাকতে হতো। তখন থেকে খালামুনির এই বন্ধুত্বপূর্ণ কথাবার্তা এবং বন্ধুত্ব সুলভ আচরণের প্রকাশ। বড় হওয়ার পর মাঝে মাঝে তো মানুষের সামনেই আমাদের লজ্জায় ফেলে দিত। আর তুর্য ভাইয়ের সাথে তো দুদিন পর পর ঝগড়া বাঁধে। তুর্য ভাইও ইচ্ছে করে বুড়ি ডেকে খালামুনিকে রাগিয়ে দেয়। এরপর শুরু হয় হরতাল, আমাদের খাওয়া বন্ধ, ঘুমানো বন্ধ, মানে পুরো নাটকীয় একটা অবস্থা। আবার একদিন যেতে না যেতে হেসে খেলে বাড়ি মাতিয়ে তোলে। নীতি সদুক্তিতে উত্তর দেয়, বাবা, পুরো চমকিত হয়ে গিয়েছিলাম। দেখে মনে হয় না সবাই এত খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। আর ধন্যবাদ তোমাকে আমার প্রতিটা ক্ষণ আগলে রাখার জন্য। তুমি না থাকলে বুলেট আমাকে পাচারও করে দিত। সাদাব বিরক্তির সুরে বলেন, আপাতত এসব কথা থাক, এগুলো নিয়ে পরেও আলোচনা করতে পারবো। এখন বলো, তোর জ্ঞান ফিরেছে? হ্যাঁ, আমার সাথে কথা হয়েছে, তবে রৌদ্রের কথা আমি জানাইনি। ওদের গোপন মেসেজ পড়ে নিয়েছিলাম যে রৌদ্র নিজেই নিজের পরিচয় দিক, এরপর আসল মজা বুঝবে। মানে কি মজা? সেটা তোমাকে বলবো কেন? তোমাকে আমি বলবো আর তুমি কি সেটা টুক করে ভাইয়ার কানে লাগিয়ে দিবে? সেটা হবে না, আমি কিচ্ছু বলবো না। সাদাব নীতিকে অনুরোধ করছে সবটা বলার জন্য, কিন্তু নীতি নাছোড়বান্দা, ও কিছুতেই কিছু বলবে না। ওদিকে তুর্য ঘরে ঢুকেই দরজা লাগিয়ে দিল। তোর বিছানায় হেলান দিয়ে বসে আছে।
তুর্যকে দেখে ও অস্ফুট স্বরে বলে, কেমন আছেন তুর্য ভাইয়া? আপনার পায়ের কি খবর? তুর্য এসে তুরের গালে নিজের হাত ছোঁয়ালো। তুর বিরক্ত হয়ে বলে, এই টাস টুস করবেন না। বিয়ে করেছি জেনেও রোদ্দুর আমাকে বকা দেয়নি, আমার বিশ্বাস বলে কথা। কিন্তু আমি আপনার স্পর্শ নিঃশব্দে মেনে নিতে পারবো না। তাছাড়া নিতে চলে এসেছে, এবার আমরা ডিভোর্স পেপার রেডি করব। তুর্য তেতে উঠে বলে, মগের মূল্য এখনো 1 মাসও হয়নি বিয়ের। অ্যাগ্রিমেন্ট অনুযায়ী এখনো 5 মাস আমরা স্বামী স্ত্রী। এভাবে পাল্টে খাবেন আগে বলেননি তো? আমার থেকেও বড় গিরগিটি আপনি। হ্যাঁ, ছোঁয়া লেগেই আমার এই করুণ দশা। তোমার কারণে আমার বদভ্যাস হয়ে গিয়েছে, অসুস্থ হয়ে গিয়েছে আমি। তো পাবনার ঠিকানা কি আপনার জানা আছে, নাকি আমি লোকেশন বের করে দিব? কেন, তুমি পাবনায় ভর্তি হবে? আগে বলবে তো। আমি অলরেডি তোমার জন্য একটা কেবিন বুক করে রেখেছি। তুমি সেদিন বললে না তুমি পাগলাগারদ ফেরত পাগল। তোর কথাটা শুনতেই ভ্রু কুচকে তাকাই তুর্যর দিকে। এটাও জোকস ছিল? অবশ্যই। আপনার ফালতু জোকস আমার একদমই ভালো লাগে না। তা লাগবে কেন? তোমার তো রাস্তায় দৌড়াতে, পাচারকারীর কাছে সেদে সেদে যেতে ভালো লাগে। তারা নিতে না চাইলেও জোর করে যেতে ভালো লাগে। এই তোমার সাথে কোনো পাচারকারীর প্রেম প্রীতি নেই তো? হাউ চিপ! যা বাবা। এই জন্যই এই বয়সেও আপনার বউ জোটে নেই, আর আপনার কপালে বউ নেইও, বুঝলেন? তো তুমি কি কাজের বুয়া? তোমাকে কি আমি কাজের বুয়া বানিয়ে এনেছি? তাহলে তাড়াতাড়ি বিছানা থেকে নেমে যাও। এটা আমার বউ এবং আমার একান্ত ব্যক্তিগত বিছানা। খোটা দিচ্ছেন আমি এখানে থাকছি বলে? অবশ্যই দিচ্ছি। আপনাকে বিবাহ করিয়া আমি আপনাকে উদ্ধার করিয়াছি, আর আপনি কি করিতেছেন? আমার সহিত অহেতুক ঝামেলা করিতেছেন। সুতরাং খোটা দেওয়া তো এক প্রকার সহজ সরল জবাব। একবার রোদ্দুর আসুক, তারপর দেখবেন আমি কি করি। কি করবে? মেরে আপনার ঠ্যাং ভেঙে রেখে দেব। ভাঙা ঠ্যাং আর কি ভাঙবে? তুমি এক কাজ করতে পারো। কি কাজ? অধর যুগলের প্রণয় স্পর্শে আমায় খুন করতে পারো। আমি একদমই আপত্তি করব না। তোর বিস্মিত হয়ে প্রশ্ন করে, অধর যুগলের প্রয়াণ স্পর্শ কি? তুর্য তুরের প্রশ্ন শুনে হতবাক। এই মেয়ে কি কিছুই জানে না, নাকি বাংলা কম বোঝে? তুমি বাংলা বোঝো না? তোর অকপটে উত্তর দেয়, না মানে বুঝি, কিন্তু এই শব্দগুলো প্রথম শুনলাম। আমি তো বেশিরভাগ সময় ইংরেজি, বিজ্ঞান, অঙ্ক নিয়ে পড়ে থাকতাম, বাংলা তেমন পড়া হয়নি। এটা কি বাংলা শব্দ? কি কঠিন শব্দ! এটা কি জিনিস বলুন তো? তুর্য ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠল, এটা এক প্রকার মারাত্মক বিষের নাম, যেটা কারো ঠোঁটে পড়লে সে অস্থির হয়ে ওঠে, তার ভেতরে ছটফটানি শুরু হয়, আর এর থেকে দূরে গেলে সে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। আপাতত আমার এই বিষের সংজ্ঞা এখানেই সমাপ্ত। এর অতিরিক্ত বোঝার কিংবা জানার বয়স হয়নি তোমার। তুরের বাড়ির সবাই সে এক এক করে তুরকে দেখে চলে গেলেন। বসার ঘরে বসে সবাই নীতি এবং সারাপের বিয়ে সম্পর্কে গভীর আলোচনায় মগ্ন। তুর্য তুরের পাশে বসে ফোন গুতাচ্ছে। তুর আর চোখে তুর্যর দিকে তাকিয়ে গলা খাকারি দিয়ে উঠল। তুর্য এবার মাথা তুলে সরাসরি তুরের দিকে তাকালো। ইশারায় প্রশ্ন করল, কি? তুর মাথা নত করে বলল, আমি হাত পা নাড়াতে পারছি না, বিছানার সাথে মনে হচ্ছে আটকে গেছে, একটু ছাড়িয়ে দেন না। তুর্য ভ্রুকুটি করে তাকায়। কেন? তুর ইতস্তত বোধ করল তুর্যর প্রশ্নে। এরপর কিঞ্চিত বিরক্ত হয়ে দাঁতে দাঁত ঘষে বলল, বাথরুমে যাব। তো যাও, আমি ছাড়াবো কেন? একটু আগে না বললে তোমাকে যেন আমি টাচ টুস না করি? একা একা উঠে যাও। এই আপনি মানুষটা এমন কেন? মাত্রাতিরিক্ত ভালো, নম্র, ভদ্র এবং আমাকে যা একবার বলা হয় আমি সেটা অক্ষরে অক্ষরে পালন করি। কি করব বলো, মানুষটাই যে এত ইউনিক। ইউনিক? যদি পারতাম তো পচা ডুবাই চুবাইতাম আপনাকে। আজ তো শৈতান। কথাটা কি আমাকে বললে? না, নিজেকে বলেছি। তুর্য উঠে একগাল হেসে বলল, আগে বলবে তো। এরপর তুরকে কোলে নিয়ে সোজা বাথটাবে ফেলে দিল। পানি খেটে একাকার তুর, নাকে মুখে পানি ঢুকে কেশে উঠল। তুর্য দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। তুরের হাত পা মুহূর্তেই যেন ঠিক হয়ে উঠল। ও উঠে রেগে তেড়ে গেল তুর্যের দিকে। এরপর তুর্যকে ধাক্কা দিয়ে ফেলে দিল বাথটাবে। আজ যদি আপনাকে আমি এক বালতি পানি না খাওয়াই, তবে আমার নামও আসফিয়া জান্নাত তুন নয়। বলেই শাওয়ার সহ সব ট্যাপ ছেড়ে দিল। বালতি বালতি পানি জমতে লাগলো ট্যাপের নিচে। তুর্য দেখলো তুর ওড়না বেচাচ্ছে কোমরের সাথে, জামা লম্বা হাতে গুটিয়ে নিল কোনই অব্দি। তুর্য ভ্রুকুচকেই প্রশ্ন করে, গুন্ডা নাকি?
সামান্য পানি দিয়ে তো ফেলেছি, তাতে একেবারে কোমর বেঁধে নামছো? ময়দান থুরি বাথটাবে? হ্যাঁ, গুন্ডাই আমাকে তুলে এনে বাথটবে আছাড় মারা, তাই না? আজ আপনাকে আমি এই বাথটবেই খুন করব। সর্বনাশ, এসব কি বলছো? তোমার রোদ্দুর তোমাকে ভয় জয় করার সঙ্গে সঙ্গে মানুষ খুন করতেও শিখিয়েছে নাকি? আমার রোদ্দুরের নামে একটাও বাজে কথা বলবেন না, তাহলে কিন্তু কি করবে তুমি? আপনাকে আমি ওই বিষ খাওয়াবো যেটা বলেছিলেন একটু আগে। ওটা কোথায় পাওয়া যায় জলদি বলেন। তুর্য হেসে বলে, আমার কাছে আছে, তোমার কাছেও আছে, শুধু লুকায়িত আছে বলে তুমি খুঁজে পাচ্ছ না। তোর এবার লাফ দিয়ে বাথটাবে তুর্যর পাশে গিয়ে বসে। তুর্যর হাত ধরে ঝাঁকিয়ে বলে, কোথায় আছে জলদি বলেন, আমি এখনই খুন করব আপনাকে, এরপর রোদ্দুরের কাছে চলে যাব। যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। মানে? রোদ্দুরের খোঁজ নেই আর তার চিন্তায় তোমার চোখে ঘুম নেই। 420 রোদ্দুর কোথায় কোন মেয়ের আঁচলের তলায় লুকিয়ে আছে তার ঠিক নেই, আর তুমি বসে আছো তার আশায়। তোর রেগে তুর্যর কলার চেপে ধরল। একদম আমার কানে ভুলভাল মন্ত্র আওড়াবেন না। আমার রোদ্দুর আমাকে ছাড়া আর কোনো মেয়ের সাথে কথা বলে না, সম্পর্ক করা তো অনেক দূর। তুর্য স্মিত হেসে বলে, রিয়েলি? তো ওর একটা ছবি দেখাও। ছবি নেই আমার কাছে। ফোন নাম্বার? নেই, আমি চাইনি। ফেসবুকে তো ও রেগুলার ছিল, তাই নেওয়ার ইচ্ছা জাগেনি। বাড়ি কোথায়? ঢাকাতেই। ঢাকার কোথায়? সেটাও তো বলেনি। কি করে সে? সরকারি চাকরি। কোন অফিস, কোন পেশা? তোর এবার অন্যমনস্ক হয়ে ভাবতে শুরু করলো এগুলোর কোনো কিছুই তো জানে না ও। রোদ্দুর তো শুধু তুরের কথা নিয়েই পড়ে থাকতো, তুরকে বিভিন্ন বিষয় বোঝাতো, জানাতো। ওদিকে তুরকে বিপাকে ফেলে তুর্য আরামসে বাথটাবের কানায় মাথা লাগিয়ে দিয়ে শুয়ে মুখ টিপে হাসছে। তুরকে আরো ঘাবড়ে দেওয়ার জন্য ও বলে উঠল, ইদানিং মানুষ ফেস অ্যাপ, ভয়েস চেঞ্জিং অ্যাপ ব্যবহার করে কথা বলে। তোমার ওই রোদ্দুর যদি তেমন করে থাকে, যদি এমন হয় কোনো 80 বছরের বুড়ো যুবক সেজে তোমার সাথে কথা বলেছে, প্রেম করেছে, তখন কি করবে? তোর বিপন্ন চোখে তুর্যের দিকে তাকালো। সত্যি কি এমন হতে পারে? তোরকে এভাবে ভাবতে দেখে এবার তুর্য অট্টহাসি আটকানোর জন্য ঠোঁট কামড়ে হাসতে শুরু করে। ওর তুর পাখি এখন তার রোদ্দুরের অস্তিত্ব নিয়ে দুশ্চিন্তায় পড়ে গিয়েছে। ব্যাপারটা বেশ উপভোগ করছে তুর্য। তোর হতাশার স্বরে বলল, এখন কি করব? কি আর করবে, বিয়ে যখন আমার সাথে হয়ে গিয়েছে তখন আমার সাথে সংসার করো। বুড়ো হলেও অন্তত তোমার রোদ্দুরের মতো 80 বছরের বুড়ো তো আর নই। তোর রাগে দাঁত কিরমির করে বলে উঠল, আপনাকে তো আমি এখন খুন করব, তাহলে সংসার কিভাবে হবে? তুমি আমাকে কেন খুন করবে? কারণ আপনি আমাকে বিরক্ত করেন। কখন করেছি? সারাক্ষণ করেন। আচ্ছা, তো কিভাবে করেছি? অসভ্য লোক কোথাকার, এত প্রশ্ন করছেন কেন? সব গুলিয়ে যাচ্ছে আমার। তুর্য উঠে টাওয়েল দিয়ে মাথা মুছতে মুছতে বলল, ঠিক কি গুলিয়ে যাচ্ছে বলো তো? তোর দীর্ঘশ্বাস ফেলে মাথায় বালতি থেকে মগ দিয়ে পানি কাটিয়ে ঢাললো। অস্ফুট কণ্ঠে বলল, আচ্ছা বুলেট, নীতি আপনার ভাই, এদের কাহিনী কি বলুন তো? নীতির চেহারা প্রথম দিন দেখলাম আমার মতো, কিন্তু এখন আলাদা। গোসল সেরে বাইরে এসো, আমার বড্ড ঘুম পাচ্ছে। তোমার ফালতু প্রশ্নের উত্তর দিতে পারবো না এখন। কি বললেন? আমি ফালতু প্রশ্ন করি? তুমি ফালতু প্রশ্ন করো, ফালতু কাজও করো। মাছ থেকে কাজের কাজ চাঁদেও চিনে না, তোমার এই সারবিহীন মাথাও চেনে না। কথাটা বলেই বেরিয়ে আসে তুর্য। ঘরে এসে জামা কাপড় পাল্টে বিছানায় শটান শুয়ে থাকে ও। তোর গোসল করে চুল টাওয়াল দিয়ে পেঁচিয়ে বাইরে আসে। তুর্য তুরের দিকে তাকিয়ে রাগী গলায় বলে, ভেজা চুল বেঁধে রেখেছো কেন? টাওয়েল খুলে ফেলো। আমার প্রশ্নের উত্তর দিব কেন? দিবেন না কেন? কারণ তুমি আমার কোনো কথা শোনো না, সেজন্য তোমার কোনো প্রশ্নের উত্তর দেব না আমি। ফালতু আপনার এই অজুহাত। তুর্য সরু চোখে তাকায়। তোর মুখ ভেঙচি দিয়ে টাওয়েল খুলে চুলের মাঝে হাত দিয়ে চুল ছাড়াচ্ছে। তুর্য মৃদু হাসে। তোর আয়নার দিকে তাকিয়েছিল। তুর্যর এমন হাসি ওর চোখে পড়তেই ও ভ্রুকুটি করে তাকায়। এভাবে পাগলের মতো হাসতেন কেন? পাগলরা এভাবে হাসে, তুমি কি করে জানলে? পাগল সম্পর্কে অভিজ্ঞতা দেখছি বেশ ভালো, হবে নাই বা কেন? নিজেও তো তাই। হুশ। ফুস। আপনি কিন্তু বেশি বেশি করছেন। তো তোমাকে কি কম কম করার কসম দিয়েছে কেউ? আমি করছি, তোমার ইচ্ছা হলে তুমিও বেশি বেশি করো। তোর বিরক্ত হয়ে নিচে চলে যায়।
তুর্য নিজের পায়ের ভেজা ব্যান্ডেজটা খুলছে। ওদিকে সিঁড়ির কাছে যেতেই তুরের মনে পড়ল তুর্যের পায়ের কথা। ও তুলো ব্যান্ডেজ নিয়ে আবারও ঘরে চলে আসে। তুর্যর ব্যান্ডেজ প্রায় খোলা শেষ। তুর পায়ের কাছে বসতে বসতে বলল, এবার কিন্তু আপনাকে আমায় সব ঘটনা বলতে হবে। আমি ভালো কাজ করছি। কি ভালো কাজ? আপনার পায়ে এখন ব্যান্ডেজ করে দিব। বাহ, অতি উত্তম কাজ। যা হোক, সেবা যখন করছো তখন একটু গল্প আমি করতেই পারি। হ্যাঁ। তুর্য তুরের দিকে নির্বিশেষে তাকিয়ে বলতে শুরু করে, তুমি হয়তো শুনেছ তোর যে বুলেট আমার খালু হয়। উনি আমার খালামণি এবং আব্বুকে মেরেছেন। সাদাবকেও গুলি করেছিল। সাদাবের পেটে গুলি লাগে, নিস্তেজ হয়ে পড়ে ওর শরীর। বুলেট ভাবে সাদাব মারা গিয়েছে, তাই ও ওকে নিয়ে ওদের গ্রামের ব্রিজের পাশে নদীতে ফেলে দেয়। কিন্তু তখনও সাদাবের দেহে প্রাণ ছিল। নদীর পাড়ে ছিল জেলেদের বাস। ওদের মধ্যে একজন সাদাবকে নদীর পাড়ে পড়ে থাকতে দেখে। সাদাবকে ওরা হসপিটালে নিয়ে যায়। দুদিন পরে সাদাবের যখন জ্ঞান ফেরে তখনও চলে আসে আম্মুর ঠিকানা জোগাড় করে। আমি সে সময় ইন্ডিয়াতে ছিলাম, আব্বু তখন বেঁচে ছিলেন। এটা গেল সাদাবের ঘটনা। এবার আসি নীতির কথায়। বুলেটের ঠিকানা আমি জোগাড় করতে পারিনি, কারণ বুলেট 1 সপ্তাহের বেশি কোথাও থাকতো না। আমি সবে পুলিশে জয়েন্ট করেছিলাম। তখন সাদাব ওর পড়াশোনা আমাদের সাথে থেকে করার জন্য জোর করে। ওকে আমাদের কাছে এনে রাখি। একদিন বুলেটকে দেখতে পাই ও। তারপর থেকে ও আমাদের না জানিয়ে বুলেটের উপর নজর রাখতে শুরু করে। 3 বছর আগে ও প্রথম নীতিকে দেখে, আর প্রথম দেখাতেই ও নীতিকে পছন্দ করে ফেলে। কিন্তু তখনও আমাদের কিচ্ছু বলেনি ও। নীতিকে পাচার করার জন্য যখন বুলেট নীতিকে গাড়িতে তোলে, তখন সাদাব নীতিকে কৌশলে বাঁচিয়ে ফেললেও একটুর জন্য ধরা পড়ে যায় নীতি। বুলেট ভাবে নীতি তার বুদ্ধিমত্তার জন্য ছাড়া পেয়েছে, তাই ও চিন্তা করে নীতিকে দিয়ে নিজের কাজ করানোর। বুলেট সার্জেন দেখিয়ে মাস্ক তৈরি করে। তোমার চেহারার হুবহু নকল একটা মাস্ক এনে পরিয়ে দেয় নীতিকে, যার কারণে তুমি আর নীতি অবিকল একরকম দেখতে হয়েছিল। ছোটবেলায় তুমি সবার থেকে বেশি কল্পনাপ্রবণ ছিলে। তুমি ভাবতে যমজ হলেই তাদের চেহারা এক হয়, তাই তুমি সেদিন নীতির চেহারা দেখেই হুতাশে দৌড় দিয়েছিলে। চেহারা এক করার কারণ নীতি সব ক্রাইম করলেও চেহারা তোমার হওয়ায় নীতির উপর কোনো আঁচ আসবে না, আর নীতির উপর আঁচ না আসলে বুলেটও সুরক্ষিত থাকবে। সেক্ষেত্রে ফেসে যাবে তুমি। সাদাবের কাছ থেকে শুনেছি নীতি সাদাবকে মাঝে মাঝে খবর পাঠাতো ওদের ঠিকানার, কিন্তু সাদাব পৌঁছানোর আগেই ওরা চলে যেত সেই জায়গা ছেড়ে। আজ থেকে 1 বছর আগে বুলেটের খোঁজ আমায় দেয় সাদাব। আমি তখন থেকে বুলেটকে পার্সেল পাঠাতাম, সঙ্গে একটা করে চিপ, ট্র্যাকিং চিপ, শুধু ওর ঠিকানা জানার জন্য। কিন্তু ওরা যে তলে তলে টেম্পো চালাচ্ছে সে খবর অব্দি টের পেতে দিল না। কি মারাত্মক বাচ্চা! সাধে কি আর বলি বাঘের গুহায় থেকে প্রেম করেছে? বুলেট যদি একবারও টের পেত ওটা, তাহলে নীতির অবস্থা এখন আমার খালামণির মতো হতো। তোমার প্রশ্নের উত্তর আশা করি পেয়েছো। তাহলে সাফাত কেন আপনার নকল মাস্ক পরল? কারণ ওটা একটা ট্রিক। সাদাব বুলেটকে ব্যস্ত রেখেছে, আর আমি বুলেটের গ্যাংকে। একা মানুষ কত দিকে সামলাবো বলো? সামলাতে যখন পারবেন না তখন এই দায়িত্ব নিয়েছেন কেন? যোগ্যতা লাগে এসব কাজ করার জন্য। তুমি বলতে চাচ্ছ আমার যোগ্যতা নেই কাজ করার? অবশ্যই নেই। এতদিনেও তো আপনার কোনো যোগ্যতা আমার চোখে পড়লো না। প্রথম দিন পাচারকারীদের ধরেছেন। আমি যদি অসুস্থ না হতাম তাহলে আমি ধরতে পারতাম। ওরা তো আত্মরা হয়ে পড়েছিল, ওদের ধরা কোনো ব্যাপার? উল্টে ঠ্যাং খোঁড়া করে এসেছেন। আর এবারেরটা কত রিস্ক নিয়ে মিশনটা কমপ্লিট করেছি জানো? না, আমি তো ঘুমিয়েছিলাম, জানবো কিভাবে? তুমি জানোটা কি? খালি জানো কিভাবে উদ্ভট প্রশ্ন মাথায় ঢোকানো যায়, সেগুলো উগরে দেওয়া যায়, কিভাবে তাল বেতাল হয়ে রাস্তাঘাটে ছোটা যায়। দেখুন, এক কথা নিয়ে বারবার খোঁচা দিবেন না, বিরক্তির সাথে রাগও হচ্ছে কিন্তু। তাতে আমার কি? যাও তো, আমি ঘুমাবো। আজ নীতি এবং সাদাবের বিয়ে সম্পন্ন হয়েছে, কিন্তু তুরের মন আজ বড্ড খারাপ। দীর্ঘ 10 দিন ধরে সে রোদ্দুরকে অনুরোধ করছে তার সামনে আসার জন্য, কিন্তু রোদ্দুর মেসেজ দেখে কোনো প্রত্যুত্তর না দিয়ে চলে যাচ্ছে। তুরের প্রতিটা মেসেজের অর্থ এই যে আজ নীতির বিয়ে উপলক্ষে হলেও রোদ্দুর যেন এই বাড়িতে আসে, ওর সাথে দেখা করে, ও দেখতে চায় রোদ্দুরকে। কিন্তু ওর সকল ইচ্ছেকে, সকল বার্তাকে ব্যর্থ প্রমাণিত করে রোদ্দুর ওর থেকে মুখ ঘুরিয়ে চলে গেল। তুরের হাত নিষ্পিস করছে কাউকে ধরে বেধরম পেটানোর জন্য। রাগে দাঁত কিরমির করছে, সারা শরীরে আগুন জ্বলে যেমন অনুভূত হয় তেমন অনুভব করছে।
তুর্য কাজের সঙ্গে বাইরে গিয়েছে আধা ঘন্টা আগে, এখনো ফেরার নাম নেই। তুর্যর ফোনে কল দিল, রিং হয়ে বেজে গেল কলটি। এভাবে 4টি কল দেওয়ার পর তুর্য মেসেজ পাঠায়, কল দিও না, ব্যস্ত আছি, যদি পারো বাড়ির সামনের স্কুলের মাঠে আসো। তোর রাগে ফুস করে উঠল। ব্যস্ত আছে, মহা ব্যস্ত, নিশ্চয়ই কোনো মায়ার লগে টাঙ্কি দিতেছে। আজ দেখলাম তো কত সুন্দর সুন্দর মায়ার লাগে, হ্যাঁ 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 হো হো করতেছিল। আহা, মনে হচ্ছিল ক্লোজ আপের অ্যাপ দিচ্ছে, ওর থেকে একটাল নেই বোধহয় চিপাই গেছে। কথাগুলো মনে মনে বলেই চমকে গেল তোর। ও এসব কেন ভাবছে? তুর্য যার সাথেই থাকুক না কেন, ওর কি? ওদের তো চুক্তির বিয়ে হয়েছে। পরক্ষণেই তুরের মত পাল্টে গেল। চুক্তির বিয়ে হোক কিংবা সত্যি বিয়ে, তুর্য এখন ওর বর। তুর্য তো বলেছে তোরকে ও সারা জীবনের জন্য বউ করতে রাজি। কিন্তু রোদ্দুরের শূন্যতা তো ও অনুভব করে না, বরং তুর্যর উপস্থিতিতে ও বেশি আনন্দিত হয়। ভালো লাগে ওর তুর্যর সঙ্গ। কদিন তুর্যকে কাছ থেকে দেখে ওর রেখার মধ্যে থেকে তোর নিজেকে এক অন্য তোর রূপে খুঁজে পেয়েছে, যে তোর আর আগের মতো কৌতূহলী রূপে আসে না, বাচ্চামি করে না, অভিমান করে, হাসে, কারণে অকারণে তুর্যর সঙ্গে ঝগড়া করে। তোর নিজেকে মনকে বুঝিয়ে রোদ্দুরকে একটা চিঠি লিখল। প্রিয় রোদ্দুর, আজ আমি তোমাকে যেটা বলবো সেটা হয়তো তুমি কোনোদিন কল্পনাও করতে পারোনি। আমি নিজেও এমন ভাবতে কিংবা করতে পারবো সেটা আমারও অজানা ছিল। হয়তো তোমার অবহেলা আমাকে সেটা বুঝিয়েছে, এই জন্য ধন্যবাদ তোমাকে। আমি নিশ্চিত নই, তবে এই 10 দিন তুমি আমাকে যেভাবে ইগনোর করেছো তার একটাই অর্থ হতে পারে, আমার প্রিয় রোদ্দুরের কাছে হয়তো আমি অপ্রিয় হয়ে উঠেছি। জানি না সঠিক কোনটা, তবে আমি তোমাকে ভালোবাসতাম। এখন ভালোবাসি বললে খুব একটা ভুল বলবো না, এখনও ভালোবাসি। তবে আমি হয়তো তুর্য ভাইয়াকেও ভালোবাসতে শুরু করেছি, তাকে নিজের ভাবতে শুরু করেছি। জানি না কেন কিভাবে এমন পরিবর্তন এসেছে আমার মাঝে। শুধু মনে হয় তার সঙ্গে প্রতিনিয়ত ঝগড়া না করে থাকতে পারবো না আমি। তার উপর অভিমান করে ঘরে একা বসে থাকলে সে কখন চকলেট আইসক্রিম এনে আমাকে মানায়, সেই ছোট্ট ছোট্ট ভালোবাসা ব্যতীত কাটাতে পারবো না এক মুহূর্তেও। সে যখন কাজের জন্য বের হয় তার জন্য চিন্তা মাথায় ছিঁড়ে যায় আমার। আগে নিজেকে বোঝাতাম তার অসুস্থতার জন্য এমন অনুভব করি, কিন্তু তার সুস্থ হবার পরেও এসব চিন্তা আমার মাথা থেকে বের হচ্ছে না। অনেক ভেবেছি, এর অর্থ তো তার প্রতি আমার ছোট ছোট যত্ন এবং তৈরি হওয়া নব ভালোবাসা ছাড়া আর কিছুই নয়। তুমি একদিন বলেছিলে কোনো এক গধূলি লগ্নে আমার সম্মুখে আসবে, হাতে থাকবে বেলি ফুলের মালা। মালাটি আমার খোপায় ঝুলিয়ে দিয়ে কিছু ফুল আমার সম্মুখে ধরে প্রথম আসবে, আমার সম্মুখে নিজের মুখশ্রী দেখাতে। সেটা বোধ হয় আর হবে না, সেই সময় কিংবা লগ্ন বোধ হয় আমি আর পাবো না। কারণ আমি আজ তুর্যকে নিজের মনের কথা বলবো, তাকে জানাবো যে আমি চাই তার সাথে থাকতে, তার কাছে থাকতে, তার হয়ে থাকতে। তোমার প্রতি আমার অনুভূতি আগে যেমন ছিল এখন যেমন আছে তেমনই থাকবে। তুমি আমার প্রিয় রোদ্দুর হয়ে থাকবে। যদি ভাগ্য থাকে তাহলে তোমাকে আমার অর্ধাঙ্গিনীর সঙ্গে দেখাবো আমি। ভালো থেকো নিজের বর্তমানকে নিয়ে। ইতি, তুর পাখি। চিঠিটার ছবি তুলে রোদ্দুরকে পাঠিয়ে দিল তোর। রোদ্দুর সিন করে সরাসরি ব্লক করে দিল। তোর সেদিকে খেয়াল না করে বেরিয়ে আসলো বাড়ির বাইরে। স্কুল মাঠে পৌঁছে দেখলো কোথাও কেউ নেই। সূর্য অস্তমিত হবার উপক্রম। তোর এখনো ঠাঁই দাঁড়িয়ে আছে মাঠের এক কোণায়। পাশে একটা বড় পুকুর, পুকুরে দুটো পদ্মফুল অর্ধ ফুটে আছে। গধূলি লগ্ন, নীলাভ আকাশটা লালচে রং ধারণ করেছে। বনো ভারী বাতাস বইছে। তোরের সারা শরীর রাগে রিরি করছে। তুর্যকে একবার কল দিতেই তুর্য ফোন কেটে দেয়। তোর এবার বসে পড়ে পুকুর পাড়ে। পাশ থেকে ছোট ছোট ইটের টুকরো হাতে নিয়ে ছুটছে পানির মাঝে। হঠাৎ নিচের মাথায় কারোর হাতের স্পর্শ পেয়ে হক চকিয়ে যায় তোর। পেছনে ঘুরবে এমন সময় পেছনে থাকা মানুষটি বিরক্তিতে চ উচ্চারণ করে উঠল। বেলি ফুলের ঘ্রাণ নাকে আসতেই তোর স্তব্ধ হয়ে যায়। তোর শটান দাঁড়িয়ে চোখ বুজে রইল। রোদ্দুর, আপনি এসেছেন? একটা চাপা আওয়াজ আসলো। তোর উত্তেজনায় লাফিয়ে উঠল। বেশ করেছেন, আজ আপনার সঙ্গে দুজন আলাপ করিয়ে দেব। আপনার বউ এসেছে? সরি, গার্লফ্রেন্ড। তাহলে আমাকে ফুল দিলেন যে? আপনার গার্লফ্রেন্ড রাগ হবে না? সরি আপু, আমি ফুল খুলে দিচ্ছি। তোর খোপা থেকে ফুল খোলার জন্য খোপায় হাত দিতেই রোদ্দুর তোরের হাত চেপে ধরে। ছাজালো কণ্ঠে বলে,
যেটা আমি আমার তোর পাখিকে দিয়েছি সেটা শুধুই আমার তোর পাখির, যেটা এই মালা হোক কিংবা রোদ্দুর নিচে। তুর্যর গলা শুনে তুরের হৃদস্পন্দন থমকে গেল। পা দুটো অসম্ভব রকম কাঁপছে। রোদ্দুরের কথা বলার ভঙ্গিতে তুর্যর স্বর। তুর্য কি বলছে এগুলো? তোর চোখ মেলে তাকাতেই দেখে তুর্য মুঠো ভর্তি ফুল নিয়ে ওর সামনে দাঁড়িয়ে আছে। তুরের চোখে মুখে বিস্ময়। তুর্য তুরের দিকে এগিয়ে এসে সন্তর্পণে ওর কপালে নিজের ঠোঁট ছোঁয়ালো। তুরের চোখে পানি চলে এসেছে। তুর্য তুরের হাতে ফুলগুলো দিয়ে পুকুরের দিকে ফিরে তাকালো। তোরকে এক হাতে আগলে ধরে বলল, আমার অর্ধাঙ্গিনীকে দেখতে চেয়েছিলে না তোর পাখি, এবার তাকে দেখো। তোরের মাথায় ঘোমটা তুলে দিয়ে আবার ফেলে দিল তুর্য। মুখে গাম্ভীর্য ভাব এনে বলল, যেহেতু আমি একাই আছি এখানে, সুতরাং ব্যাকডেটেড বউ সাজিয়ে লাভ নেই আমার তোর পাখিকে। ঘোমটা ছাড়াই ধানি লঙ্কা রূপে তাকে বেশি ভালো মানায়। এবং দুঃখিত ফোন না ধরার কারণে। ফোন ধরলে তুমি আমার কণ্ঠস্বর চিনে ফেলতে। ফোনে আমার কণ্ঠ অন্যরকম শোনায়। তোর কোনো কথা বলছে না। তুর্য ভ্রুকুচকে বলে, তোর পাখি কাঁদছো কেন? এসেছি তো আমি। হ্যাঁ, তার আগে কান ধরে সরি বলছি, কারণ এতদিন তোমার থেকে নিজের পরিচয় লুকিয়েছি। কি করব বলো? আমার পেশার কারণে আমি নিজের দুর্বলতা কারোর সামনে প্রকাশ করিনি। তুমি তো সবটা বোঝো। তোমার ভালোবাসা যে আমার দুর্বলতা সেটাও জানো। আরে বাবা, এখনো কাঁদছো? তোর নাক টেনে বলে, এটা ঠিক করেননি আপনি। তুর্য তোরকে পাঁচকোলা করে তুলে নিল। তোরের কান্না থেমে যায় স্বয়ংক্রিয়ভাবে। ও এদিক ওদিক তাকায়। সংখ্যায় তুর্য হেসে বলে, এদিক ওদিক তাকিয়ে লাভ নেই, কেউ নেই আশেপাশে। আচ্ছা তোর পাখি, তুমি কি বিয়ের রেজিস্ট্রি পেপার না দেখে সাইন করেছিলে? না মানে ওখানে তো রোদ্দুর জোহাইয়ের নামটাই ছিল, তুর্য নাম ছিল না। তাহলে তুমি আমার নামটা জানতে পারলে না কেন? তোর আবারও হেঁচকি দিয়ে কেঁদে উঠল। তুর্য দাঁড়িয়ে যায় তোরের পুনরায় কান্না দেখে। না, ওকে এখন বাড়িতে নিয়ে যাওয়া যাবে না। এভাবে ওকে কাঁদতে দেখলে বাড়ির সবাই সবার রাগ পুরোটাই তুর্যর উপর ঝাড়বে। তুর্য তুরকে গাড়িতে বসিয়ে নিজেও ড্রাইভিং সিটে বসলো। না, তোমাকে নিয়ে আর পারা গেল না। সারাদিন এত কাঁদো কিভাবে? ক্লান্ত হও না? যা হোক, তোমাকে আজ আমি নিজের অনুভূতিগুলো জানাবো। তোমাকে প্রথম কোথায় দেখি, কিভাবে ভালোবাসি, কেন এমন করেছি। তোর মুখ বাইরের দিকে তাকিয়ে বলল, কিছু শুনতে চাই না আমি। আমার শুধু আপনার রিয়েল ফেসবুক আইডির পাস, ইনস্টাগ্রামের পাস, হোয়াটসঅ্যাপের কোড চাই। আর এই চাকরি আপনি আর করতে পারবেন না। আব্বুর ব্যবসার হাল ধরবেন, আমাদের সাথে থাকবেন, ব্যাস। এত পাসওয়ার্ড দেওয়া যাবে না। তোর ভ্রুকুচকে তাকায়। কেন? আপনি দেবেন, আপনার ঘাড়ও দেবে। না হলে আমি আম্মুর কাছে নালিশ করব, রুমে আটকে রাখবো। না পাবেন কিছু খেতে, না পাবেন কিছু পান করতে। তুমি কিন্তু দিন দিন বড্ড ঘাটতেরা হয়ে যাচ্ছ। তোর তেড়ে আসে তুর্যের দিকে। তো তুর্য কিঞ্চিত ভয় পেয়ে দূরে সরে বসে। গাড়ি চলছে আপন গতিতে। তোর রাগে ফুঁসছে। তুর্য তুরের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। তুরের অভিমান যেটা তোর রাগের আকারে দেখায়, সেটা যে কণিকের জন্য তা বুঝতে সময় লাগে না তুর্যর। তুর্য তুরকে আরো রাগিয়ে দেওয়ার জন্য বলল, তো কি যেন বলেছিলে? রোদ্দুরকে তুমি ভালোবেসে যাবে, লজ্জা করে না? বর থাকতেও পর পুরুষের প্রতি তোমার এত ভালোবাসা কই থেকে আসে? আসমান থেকে খুশি খুশি পড়ে। কই, আমার উপর তো একটু পড়ে না। আপনি এসবে যোগ্য? এই মেয়ে, তুমি আবার আমার যোগ্যতার দিকে আঙুল তুলছো। এখন তো শুধু আঙুল তুলেছি, এরপর হস্ত, ঠ্যাং এবং পরিশেষে সশরীর তুলে ফেলবো। ছি ছি, কী সব কথাবার্তা! এতটুকু লজ্জাবোধ নেই আপনার আছে? লজ্জা নারীর ভূষণ, আমার থাকবে কেন? আপনি পুরুষ? প্রশ্নটি তুর্যর কর্ণকুহরে পৌঁছাতেই তুর্য ব্রেক কষল। তোর বিরক্তি ভরা চেহারা নিয়ে তুর্যর দিকে তাকাতেই তুর্য কটমটে স্বরে বলল, আচ্ছা এই ব্যাপার, আজ বাড়ি চলো, তারপর তোমার হচ্ছে। তোর কিছু না বলে বাইরের দিকে চেয়ে রইল। তুর্য মন খারাপের ভান করে বলল, এই জন্যে সামনে আসতে চাইনি। অগোচরে শুধু রোদ্দুর প্রিয়, সামনে আসলেই সে হয়ে ওঠে অপ্রিয়, তখন আর টান থাকে না। বুঝেছি আমি। বাচ্চাদের মতো ভ্যাপা করছেন কেন বুঝলাম না। আমাকে জ্বালাতন করার মতো ধৈর্য কিংবা সাহস কোনোটাই আপনার নেই, বৃথা চেষ্টা করে যাচ্ছেন। তুর্য হেসে বলে, তাও ভালো। আমি তো ভেবেছি শখ পেয়ে বোবা হয়ে গিয়েছ। ভয় পেয়েছিলাম ভীষণ। অন্তত বোবা বউ নিয়ে সারা জীবন কাটাতে পারবে না এই তুর্য। এমনিতেও তো কপালে ছোট্ট সাইজের হাতি জুটেছে, তার উপরে যদি বোবা হয়, ব্যাপারটা খুবই কষ্টদায়ক। তোর চোখ রাঙিয়ে তাকাতেই তুর্য এক হাতে তুরকে টেনে
নিজের সাথে মিশিয়ে নিল। তুরের কপালে ঠোঁট গভীরভাবে ছুঁয়ে বলল, তোমাকে অভিমানে মানায়, মলিনতায় নয়। তোমাকে অনুরাগে মানায়, রাগে নয়। তোমায় প্রফুল্লতায় মানায়, অশ্রুসিক্ত নয়নে নয়। এরপর মৃদু হেসে ক্ষিপ্ত সুরে বলে, তোমাকে রোদ্দুরে এই বুকে মানায়, গাড়ির সিটে নয়, বুঝলে ছোট্ট হাতি। তোর এবার তার রোদ্দুরের হাত টেনে কামড় দিল। তুর্য তাকে ফু দিতে দিতে বলে, এই কামড়ের শোধ আমিও নেব, বাড়ি পৌঁছাতে দাও শুধু। তোর ভেঙচি দিয়ে বলে, আমার প্রিয় মানুষটিকে অপ্রিয় বললে এর থেকে অধিক জোরে কামড় দেব আমি। আর তারপরেও আমাকে হাতে বলা, হাতে আমি। তুর্য গাড়ির স্টার্ট দিয়ে মাথা নাড়ালো। তোর মুচকে হাসে। পুলিশের চাকরিটা ছেড়ে দিচ্ছি আমি। ছোট হাতি যে হারে হুমকি দিচ্ছে কামড়ানোর, দেখা গেল কামড়াতে গিয়ে কোনোদিন খেয়ে ফেলেছে, তখন তো জান নিয়ে টানাটানি। চাকরির আগে বাবা আমার জান থাকলে এমন চাকরি আরও করতে পারবো। তোর তুর্যর বুকে নখ বসিয়ে দিতেই তুর্য ব্যথায় কুকড়ে উঠল। তোর উতলা হয়ে তুর্য শার্টের বোতাম খুলতে শুরু করলো। তুর্য এক হাতে তুরকে আটকে বলল, আরে তোর পাখি একটু সবুর করো, রাস্তাঘাটে কি শুরু করলে? আমি তো বারবার বলছি বাড়িতে পৌঁছে কামড়াকামড়ির মিশন শুরু করব। ট্রাস্ট মি, আমার কথার একদম নড়চড় হবে না, আর কেউ ডিস্টার্বও করবে না, কারণ সবাই সাদাবের বাসরের পেছনে পড়ে থাকবে। একদিক থেকে শালি সাহেবা আমার উপকারই করেছে, আর তার উসিলাই না হওয়া বাসরটা এবার হবে। তোর লজ্জায় তুর্যকে ছেড়ে দূরে আসতে চাইলে তুর্য আরো শক্ত করে ওকে চেপে ধরে। এখন লজ্জা পেলে চলবে? তুমি তো আমার বাচ্চা নিয়েও কথা বলেছ। তুমি অ্যাডাল্ট কথা বললে আমি লজ্জা পাই না? মানে একটু বাধা দিতাম আর কি। তুমি ছোট ছিলে তাই, কিন্তু এবার সেটা হবে না। এই যে ধরেছি, আর সেই দিন ছাড়বো যেদিন আমাদের আলাদা করে শোয়ানো হবে। তোর কেঁদে ওঠে আবার। তুর্য আবার আকারে ইঙ্গিতে মরার কথা বলছে, কিন্তু সত্যিই তো বলছে। তুর্য বাড়ির গেটের ভেতরে গাড়ি ঢুকিয়ে তোরকে গাড়ি থেকে নামায়। তোর দাঁড়িয়ে আছে। সকালে সাদাব নীতিকে কোলে করে বাড়ির ভেতর নিয়ে গিয়েছিল। নতুন বউকে নাকি এভাবেই বাড়িতে প্রবেশ করানো হয়। আর ওর বেলায় তুর্য ঠ্যাংটাই ভাঙা ছিল। তোরকে দাঁড়িয়ে থাকতে দেখে তুর্য ওকে কোলে তুলে বলল, বাসর যখন হবে তখন নতুন বউয়ের অসম্পূর্ণ প্রবেশও সম্পূর্ণ করা হোক। এটা থেকে তোমায় বঞ্চিত করার অধিকার যে তোর জন্য নেই তোর পাখি। তোর হাসে। এই ছেলেটা ওর সকল কথা কিভাবে বুঝতে পারে ভেবে পায় না ও। হয়তো ওর এই স্বভাবই ওকে তোরের প্রিয় হতে সাহায্য করেছে, তোরের ভাবনা ভালোবাসা হতে সাহায্য করেছে। তোর অস্ফুট কণ্ঠে বলল, প্রিয় রোদ্দুর, ভালোবাসি, খুব ভালোবাসি তোমায়। তুর্য সম্মুখে তাকিয়েই বলল, তুমি থেকে নেক্সট টাইম আপনিতে গেলে এভাবেই কোলে নিয়ে বাড়ির বাইরে ফেলে দিয়ে আসবো। কথাটা মনে রেখো। তোমার মুখ থেকে আপনি ডাক শুনতে চাই না তোর পাখির। প্রিয় রোদ্দুর, বরাবরের মতো তুমি হয়ে থাকতে চাই। আপনারা আশিকের বয়সে গল্প চান নাকি? কমেন্ট করে জানান। যদি এই ভিডিওটিতে 3000 লাইক হয় তাহলে বুঝবো আপনারা আশিকের বয়সে গল্প পড়তে চান। তাই এখনই আপনারা এই ভিডিওটিতে লাইক করুন, এমন কমেন্ট করুন এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন ভিডিওটি। ধন্যবাদ।